কিছু কিছু জিনিস আছে এগুলো হলো খুব স্ট্রং, যেগুলো হলো যে আমাদের এই টুলস গুলো নাই। যেমন হলো যে তার জিয়া হলো যত প্রকৃতির হলো, এখন জিয়া আর জুবাইর এই দুজন হলো তার যত প্রকৃতি তাদেরকে দিয়ে করায়। জিনিসটা বুঝছো? আমি এতটুকু বলবো, আর কিছু বলবো না। জিয়াকে দিয়ে তো আগে থেকেই করছে, এখনো করায় দোস্ত, এখনো করায়। এবং সেই ঘুমের থেকে শুরু করে এগুলা আসলে আমাকে কিন্তু আগের দিন অনেকবার বলছে যে স্যার এগুলো জিয়া করে, জিয়া ধরেই নাই এটা ব্যাপারে, জিয়া এগুলো করাইতো। আমি জিয়াকে চেঞ্জ করার জন্য পর্যন্ত হলো প্রপোজাল নিয়ে গিয়েছিলাম একদম উপরে, না হয় নাই। দর্শক শুভেচ্ছা নিন, আসসালামু আলাইকুম। আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি কনক সারোয়ার আজকের অনুষ্ঠানে। আজকে আমাদের অতিথি বাংলাদেশ সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত কর্নেল মোহাম্মদ শহীদ উদ্দিন খান। শহীদ ভাই, আপনাকে স্বাগত জানাচ্ছি আজকের আলোচনায়। ধন্যবাদ। নাইস টু সি ইউ। কেমন আছেন আপনি? আছি, যে যুদ্ধে আছি এখনো টিকে আছি। মহান সৃষ্টিকর্তা টিকিয়ে রেখেছেন। তারেক সিদ্দিকের মতো মাফিয়ার থেকে এখনো বেঁচে আছি আর কি। থ্যাংক ইউ। দর্শক, জনাব কর্নেল শহীদ সম্পর্কে আমি যদি আপনাদেরকে একটু বলি যে 2005 সালের 31শে মে তিনি সেনাবাহিনীতে একটি উড়ো চিঠি পাঠিয়ে তার বিরুদ্ধে কিছু অভিযোগ করা হয়, সেটিকে আমলে নিয়ে তাকে বরখাস্ত করেন এবং 2009 সালের 15ই জুলাই তিনি তার ভূতাপেক্ষা সকল সুযোগ সুবিধা সহ তিনি তার পজিশন আবার ফিরে পান এবং তিনি অবসরে চলে আসেন। তো কর্নেল শহীদ, আপনি যদি আমাকে একটু বলেন যে আপনি তো এই আওয়ামী লীগ সরকার গত 12 বছর ধরে ক্ষমতায়, এবং আওয়ামী লীগ সরকার আসার পরেই আপনার প্রতি যে ইনজাস্টিস হয়েছিল আপনি যেটি বলেছেন, সেই ইনজাস্টিসে থেকে আপনি আবার আপনার পদে ফিরে গেছেন, আপনার পদ ফিরে পেয়েছেন, আপনি নিয়মিত অবসরে এসেছেন। তো এখন কেন আপনি দেশের বাইরে? আপনাকে কেন এখন নির্বাসিত জীবনযাপন করতে হচ্ছে? থ্যাংক ইউ। আমার যেটা বললেন আপনি যে একটা উড়ো চিঠির উপরে, জানেন আপনি আইন জানেন যে উড়ো চিঠির উপরে কোনো অ্যাকশন নেওয়া যায় না, উড়ো চিঠি খোলারই কথা না। সো দ্যাট ওয়াজ, আমি পলিটিক্যাল বলবো না, আমার যে রিসার্চ করছি সেখানে আমি আইজি ইন্টারেস্ট গ্রুপ বলবো। রাজনৈতিক দল, বাংলাদেশের রাজনীতি বা গণতন্ত্র এই আইজিসদের জন্য, ইন্টারেস্ট গ্রুপদের জন্য, কুচক্রী মহলের জন্য, যারা অতি সামান্য, এরা সব সরকারের আমলে শক্তিশালী থাকে, তাদের হস্তক্ষেপে তখন আমি সরকারি পর্যায়ে পুরস্কৃত হয়েছি। এদেরকে, দুষ্ট লোকদেরকে ধরে তাদের কুকর্মকে অ্যাড্রেস করে বড় বড় নেতাদের সাথে তাদের লিঙ্ক ছিল। দেন আই লস দি জব। দেন আমি কোনো মার্সি পিটিশন করিনি। আমার বিশ্বাস ছিল আমি আমার ইজ্জত ফেরত পাবো, তাই আমি বাংলাদেশ আর্মি অ্যাক্ট 130 অনুযায়ী অ্যাপ্লাই করেছি থ্রু দি প্রপার চ্যানেল। আর্মি অফিসারদের কোনো হিউম্যান রাইটস নাই অ্যাজ পার দি কনস্টিটিউশন, আর্টিকেল 45, আর্টিকেল 102, অ্যাজ ওয়েল অ্যাজ আমাদের এভাবেই তৈরি হয়েছে বলি আজকে আমাদের এই অবস্থা যে ইন্টারভেনশন হচ্ছে আর্মির দ্বারা আমাদের ডেমোক্রেসিতে। এবং আমি ডিপার্টমেন্টাল সিস্টেমে করেছি। তখন যে সরকার ছিল, আমি 2005, এটা 3 মাসের মধ্যে করতে হয়, আমি করেছিলাম। তখন সেই সরকারের আমলে যেহেতু আউট হয়ে গেছি, ইট ওয়াজ নট রিয়েলি অ্যাড্রেস ইন দ্যাট ওয়ে, বাট অ্যাপ্লিকেশনটা তো রয়ে গেছে। আই হ্যাভ ওয়ার্কড উইথ জেনারেল তারেক। 2005-এ উনি আমাকে ডেকেছেন। আই হ্যাভ নেভার সার্ভড উইথ হিম, আই হ্যাভ নেভার সিন হিম। সে ইঞ্জিনিয়ার্স এর অফিসার, আমি ইনফ্যান্ট্রি। আই নেভার অলসো সার্ভ আন্ডার হিম। বাট আমি যখন চাকরি হারালাম, চাকরি খুঁজতেছি, এবং আমাকে বলা হলো তুমি মার্সি পিটিশন করলে ইল গেট জব। এটা আরো অনেক ইতিহাস আছে। 39 অ্যাপ্লিকেশন করেছিলাম চাকরির জন্য, হয়নি। একদিন তারেক সিদ্দিক ফোন করলো, দেন হি ওয়ান্টেড মি টু গো টু হিম এন্ড সি হিম। তারপরেও আমি 1.5 মাস পরে গেছি, কারণ এক জায়গায় চাকরি কনফার্ম হয়ে যাচ্ছিল, ওই রেডিও টুডেতে হলো না, সেটাও ইন্টারফেয়ার করেছে ওই তখনকার ওই কুচক্রীরা। তারপরে আমি ওনার কাছে গেছি। দেন হি ওয়েলকাম মি, হি
made his personally, very, what should I say? I know how to work day and night, and he knows me. That's why he called me. আমি ওনার সাথে দিনরাত কাজ করেছি যে ঠিক আছে, একটা বাজে সরকার ছিল 4 দলীয় সময়, এবং দেশে যে এমন কুকর্ম হয়েছে। সো আই এম নট ফ্রম এনি পলিটিক্যাল পার্টি। আমি ওনার সাথে কাজ করেছি, যেটা কনস্টিটিউশনে আইনগতভাবে হয়। আমি ওনার যে কমান্ড পোস্ট ছিল, অর্থাৎ আমি আর তিনি, আর উনি মিটিং টিটিং করতো, সেই মিটিং আমি যেতাম না, রিটায়ার অফিসার বা আওয়ামী লীগের নেতাদের নিয়ে, ইলেকশন নিয়ে, দিস দ্যাট। তারপর অন-11-এর সময় কাজ করেছি ওনার সাথে। আমার বাই দেন আমার ওয়াইফের অর্থনীতি অবস্থা ভালো হয়ে গেল। আই কুড ফাইট ইট আউট আফটার আই লুজিং দি জব ইন দি কোর্ট। তাদের একটা কোল্ড স্টোরেজ ছিল। ওই অর্থনীতি দিয়ে যখন আমি ব্যবসা শুরু করলাম, তারেক সিদ্দিক, তার ওয়াইফ, wanted to become the one of the shareholders of the company without any investment. অর্থাৎ আপনার আপনি যখন চাকরি হারালেন, সেই সময়টায় আপনার দুর্দিনে তারেক সিদ্দিকী আপনাকে ডেকে নিয়েছিলেন তার সাথে কাজ করার জন্য, মূলত রাজনৈতিক কাজ করার জন্য। তো আমরা ইতিমধ্যে ধরুন, আমি তার কাছে অবশ্যই, আমি তো বললাম আপনাকে, আমি তার কাছে অবশ্যই কৃতজ্ঞ। তখন তো there was nobody to talk to me even. জি, আমরা দেখেছি যে ধরুন আল জাজিরায় ওনার সাথে আপনাদের যে ছবি ছাপা হয়েছে, বোঝাই যায় যে আপনাদের সাথে এক ধরনের হৃদ্যতাপূর্ণ সম্পর্ক ছিল। এবং কিন্তু পরবর্তীতে এই তারেক সিদ্দিকীর বিরুদ্ধে অভিযোগ এসেছে আপনার প্রতিষ্ঠানের কর্মচারীকে গুম করার, সাবেক সেনা কর্মকর্তাকে গুম করার এবং নির্যাতন করে মেরে ফেলার। তো সে প্রসঙ্গে আমরা যাব কর্নেল শহীদ। আমাদের কাছে যে কারণে আমি আজকে আপনাকে আমন্ত্রণ জানিয়েছি, একটা ছোট্ট জিনিস আমি শেষ করে দিই কাইন্ডলি, ইফ ইউ অ্যালাউ মি, ক্যান আই? জি প্লিজ। সেটা হলো, তো ওনার সাথে আমি কাজ করি উনি কোম্পানিতে। তো বাই দেন মাই ওয়াইফ বিকেম, এখনো আমার নামে কোনো সম্পদ নেই, সব মাই ওয়াইফের, বিকজ তার ফাদারের কোল্ড স্টোরেজ বিক্রি করে আমাদের ক্যাপিটাল হলো, বিজনেস করলাম। এবং সে, তার ওয়াইফ 50-50 হলো, আমার ওয়াইফ 50, তার ওয়াইফ 50। ওকে ফাইন। কেননা আমি তাকে প্রচন্ড রেসপেক্ট করি, বিকজ সে আমাকে একটা মিলে চাকরি দিয়েছে। আমি 120 কিলোমিটার আসা যাওয়া করতাম, সপ্তাহে 4 দিন যেতাম মিলে, 3 দিন তার সাথে কাজ করতাম, কিন্তু রাতে 7 দিনই কাজ করতাম মিল থেকে এসে, উইদাউট এনি মানি, এনিথিং। অ্যান্ড আই ওয়াজ হোপফুল। তিনি আমাকে, এখনো আমি শুনেছি আমার যে অন্যান্য জেনারেল বা ফ্রেন্ডরা ফোন করে, হি হ্যাজ রেসপেক্ট ফর মি, বাট হি কুড নট ম্যানেজ হিজ ওয়াইফ, দ্যাট ইজ দ্য প্রবলেম। সো তার ওয়াইফের পাওয়ারে আসার পরে I found some other different face that I will of course cover someday. কর্নেল শহীদ, আমরা সে প্রসঙ্গে যাব। I had to leave the country. জি, সে প্রসঙ্গে যাব। অর্থাৎ আপনি বলতে যাচ্ছেন যে জেনারেল তারেক সিদ্দিকীর ওয়াইফের কারণে আপনাকে দেশ ত্যাগ করতে বাধ্য হতে হয়েছে। Not only his wife, তারেক সিদ্দিক যে ধরনের কাজের অফার এবং যে ধরনের কাজ করেছে, বিডিআর হত্যার ঘটনায় তার একটা কমেন্ট আমার সামনে, তারপরে আপনার there are many other factors, ওগুলো বোধহয় আমার আরো সময় আছে, I will say all these things. আমি প্রাইম মিনিস্টারকে এটাও বলেছি যে আজ তারেক সিদ্দিক কোম্পানির থেকে যে কোটি কোটি টাকা প্রফিট নিয়েছে এবং ট্যাক্স দেওয়া টাকা, তাকে জিজ্ঞাসা করুন যে সে কোনো ক্যাপিটাল ইনভেস্টমেন্ট করেছে কিনা কোম্পানিতে। আমি তো লন্ডনেই আছি। আপনি কি একটু খুব সংক্ষেপে একটু বলবেন যে বিডিআর হত্যাকাণ্ড নিয়ে কি কমেন্টস করেছিলেন তারেক সিদ্দিকী? Not to say now, in due course of time. বলবো যে তখন 2009, this is also one of the reasons that I had to quit. তারপরে তাকে একটা সাজেস্ট করেছিলাম যে স্যার, প্রত্যেকটা সরকার ধ্বংস হয় জাস্ট করাপশনের জন্য। আমাদের আশা হয়েছে আমাদের জন্য এমন না হয়, যে করাপশন যেন না হয়, আপনি একটা সেল করেন, মনিটরিং সেল, বিনা পয়সায়। সে সেল করছে হলো উড়া চিঠি কিভাবে লেখা যায়, এই বকরচক্কর করেছে। কিন্তু রাষ্ট্রে যত মানে আমরা যেন কন্ট্রিবিউট করতে পারি, যেন সে হাসলো, তাহলে এইসব কথা বাদ দাও, তুমি জমির ব্যবসা করতেছো, জমির ব্যবসা করো। Then he also wanted me to be involved in such a business, I mean জমিরই, যেটা হলো কোনো মানে লিগাল হইতে না, শক্তি আছে দখল করো, that I have never done. আমার 2টা জমিরই ব্যবসা হয়েছে, and ওইটা করলে তো আমার দেশই থাকার কথা। এবং তাকে যখন আমি বুঝতে পারলাম এর চেহারা, এই পাওয়ারে আসার আগে যেটা ছিল, পাওয়ারের পরে দেখতে পেলাম তো মাফিয়া, ফিউচার মাফিয়া, and country will suffer more than what the country has suffered during 4 দলীয় সরকার, and that's what you are seeing. আমি প্রেডিক্ট করেছি সেটা 2009, I left the country.
And আর বছরে একবার যেতাম ট্যাক্স দিতে, যেহেতু আমার কর্নেল শহীদ, আমরা ইতিমধ্যে জেনারেল তারেক সম্পর্কে অনেক কিছুই জেনেছি, যে বিষয়টি নিয়ে আমি আসছি আপনার কাছে। তো কর্নেল শহীদ, যে কারণে যে বিষয়ে আমি আপনাকে অনুরোধ করেছি আজকে আমার সাথে একটি ইন্টারভিউতে আসার জন্য, সে বিষয়ে আমরা একটু প্রবেশ করতে চাই। কারণ আমরা ইতিমধ্যেই তারেক সিদ্দিকী সম্পর্কে বিস্তারিত অনেক তথ্য জেনেছি, অনেক ইনফরমেশন আছে যেগুলো হয়তো আপনাকেও একটু সেকেন্ড নিচ্ছি। জি, আল জাজিরা বলেছে যে বিজনেস কনফ্লিক্টের কারণে আমার তারেক সিদ্দিকের সাথে সমস্যা। আই এম সরি, আই নেভার হ্যাঙ্কার আফটার মানি। আমার এখনো প্রায় অনেক কোটি টাকা তারা আটকে রেখেছে। তারা সমঝোতা করতে চেয়েছে, আমি অন্যায় করেছে, টাকার জন্য সমঝোতা হবে না। আমি কিন্তু আইডিওলজিক্যাল কারণে, অন প্রিন্সিপালস, রিজনস অফ প্রিন্সিপালস, আই লেভ দি কান্ট্রি। বিজনেস কনফ্লিক্ট না। আল জাজিরা ওটা ভালো মতো দে কুড নট, আই মিন, রিফ্লেক্ট দ্য ফ্যাক্ট। বিজনেসের কারণে হতেই পারে না। জি, শহীদ ভাই, যেটি বলছিলাম যে আপনাকে যে কারণে আমি আজকে আমন্ত্রণ জানিয়েছি, আমার হাতে বেশ কিছু টেলিফোন রেকর্ড আছে। আমি নিশ্চিত হয়েছি যে এক পক্ষের যার কণ্ঠ তিনি বাংলাদেশের বর্তমান সেনাপ্রধান জেনারেল আজিজ, এবং অপর কণ্ঠস্বরটি আপনার বলে মনে হচ্ছে। আপনি কি একটু কনফার্ম করবেন আমাকে? এটা কি টেলিফোনের না সামনাসামনি? টেলিফোন কনভারসেশন। আপনি কি একটু কনফার্ম যদি করেন আমাকে? আচ্ছা, দোস্ত আমি জাস্ট নামাজ পড়তেছি। ভালো, থ্যাংক ইউ। হাউ আর ইউ? সবাই কেমন আছে? ভালো আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। হ্যাঁ, থ্যাংক ইউ ভেরি মাচ দোস্ত। শোন আজিজ, আমি নামাজ পড়তেছিলাম ইফতার একটু পরে, ইফতারির পরে আই ওয়াজ গিভিং ইউ টেক্সট মেসেজ। আমি তোর মিস কল দেখছি। এখন ইফতারির সময় না, হ্যাঁ ওমা, তুই জানোস না আমাদের ঘর। জাস্ট কল মি আফটার 2 hours এর পর কল দেখ। তো এদিকে আপনার কণ্ঠ? ইয়েস, আমার সে তো অনেকদিন আগে, এটা প্রায় আমি কথা শুরু করেছিল মনে হয় সাম লাইক এপ্রিলের 28-29 তারিখ। আর পরে আই উইথড্রু মাইসেলফ to talk to him any further, maybe in the first week of July maybe, but it's too long before, 3 months before, আর শুরু হয়েছে 6 months before, so I don't know how could you আপনার দুই বন্ধুর, আপনাদের এই দুই বন্ধুর অনেক কথোপকথন ইতিমধ্যে আমার হাত কাছে। আমি মনে করি যে আমরা যদি ওই কথোপকথনটা একটু চালাই এবং আপনার কাছ থেকে যদি আমরা একটা ব্যাখ্যা নেই, তাহলে বর্তমানে বাংলাদেশের রাজনীতি, বাংলাদেশের সেনাবাহিনী, সেনা প্রধানের অবস্থা, প্রধানমন্ত্রীর নিরাপত্তা বিষয়ক উপদেষ্টা তারেক সিদ্দিকী, সকল বিষয় সামনে চলে আসবে স্পষ্টভাবেই। তো আমি যদি কয়েকটা টেপের দিকে একটু যাই, যে টেপগুলো আমাদের হাতে আছে, যেমন ধরুন আপনি তারেক সিদ্দিকীর সঙ্গে বিজনেসের কথা বলছিলেন, আমরা সেই সংক্রান্ত একটা টেপ যদি চালাই, আপনি যদি একটু শুনেন। আমি তোরে বলি, তুই এগুলো কোথাও রেফার করিস না কোনো কিছু, তাহলে ভাববে যে এটা তো সে আমার সাথে হলো ইয়ে বলছে। ইভেন সেদিন ওই মতির সামনেও এটা মতিও শুনছে। তাদের যে কথাটা হলো যে আমি বললাম যে স্যার এত কিছু হয়ে গেছে, এটা করে বলে যে না দেখো, এটা হয়েছে যে ওই যে জমির এখানে নাকি তোর যেটা হয়েছিল, যে উনি সেদিনও বলতেছিল যে 140 কোটি বা এরকম হলো, ওইটা নাকি দাম হয়েছিল। তুই মনে হয় যে 20-20-এর একটা চেক দিয়েছিস, তুই 20-এর একটা চেক নিয়েছিস, আর বাকি যে টাকাটা, এই টাকাটা এটা হলো যে তুই নিয়ে গেছিস, কিন্তু এটা চাইতে যাই এইখান থেকে হলো যে সূত্রপাতটা হয়েছে আর কি, এই যে গন্ডগোল এক্স্যাক্টলি কথাটা বলছে না। এখন তোর শেষ হয়েছে? না না না, আমি তুই যেহেতু জানতে চাইছিস, বুঝছো না, এটা কিন্তু ছিল, মতি ছিল, মতিও কিন্তু ওভার কেয়ার করেছে। হ্যাঁ, এক্স্যাক্টলি বলে যে হ্যাঁ তো ঠিক আছে, ওদের কথা হলো যে তুমি এই যে টাকাটা চাওয়াতে তুমি দিন এরকম ইয়ে টাকা করলা। হ্যাঁ, এখন কথা হলো যে আমাদেরকে তো বলতে পারতো বা ইয়েতে করতে পারতো, এইটা আর কি। ওই জন্য আরো অনলাইন কিছু, সে তো তাদের কথা তো বলবি। এখন তো তাদের কথা তো সে বলবে। আমরা তো বুঝি যে সেই কতটা সত্য বলতেছে, কে কতটা সত্য বলে, এটা কি আল্লাহকে আমাদেরকে বোঝার বুঝতে
বক্তৃতা দিই। আচ্ছা দোস্ত, তো শেষ হয়েছে, আমি জাস্ট তোকে একটু পোস্টেটিং করি, বিকজ এগুলো নিয়ে তো তোদের সাথে অন্তত ইউ আর সো ক্লোজ, কিছু গন্ডগোল হলে না হইলে আমি তো তোকে জানাইতাম অন্তত, তাই না? আই উড হ্যাভ ইনফর্ম ইউ। তোমাদের দুজনকে নিয়ে বলে দিল কথা না বলতে, তোমরা আসছো, আমরা ডিসকাশন করছি, তাই না? হ্যাঁ, কিন্তু এই যে টাকা পয়সা জমি বিক্রি হওয়ার, জমি টমি সব বিক্রি করছে, কিন্তু সে আমাকে কনফার্ম করার পরে আমি যে শুধু সাইন করছি। এই অন্য আওয়াজ কিসের রে? তুমি এরকম অসভ্যতা কি করে করো? যদি টাকা মনে কর, সে টাকা তো পাওয়ার প্রশ্নে ওঠে না, মানে এই অসভ্যতা কি করে করো? এটা গেল 1 নম্বর দোষ। তোমার কেন জানতে হবে? তুমি বলছো বোধহয় মাননীয়র ওখানে বোধহয় আমার ইমপ্রেশন ভালো নাই, তো? আচ্ছা, হ্যাঁ, আমি বলি, মাননীয় তো তাদের কথা শুনেছে। মাননীয়, শি ইজ দি, এখানে এটা বলতে হয়, শি ইজ দ্য টপ লেডি অফ দ্য কান্ট্রি। অবশ্যই এতটুক যদি বিবেচনা উনি করেন, আমার আর কিছু বলার নাই। তিনি তার লোকের, হ্যাঁ আমি বলি তোকে, তিনি তার লোকের কথা শুনেছে, তার সাইডে শুনেছে, আমাকে তো শুনেননি। শুধু একটা উদাহরণ দিই, আমি যদি জিজ্ঞেস করি যে তাকে জিজ্ঞেস করেন কোম্পানিতে যখন সে আমাদের সাথে জয়েন করেছে, ডিড হি পে এ সিঙ্গেল ক্যাপিটাল মানি? বরং এখন যদি আমি লিগালি ক্লেম করি, হি হ্যাজ টু রিফান্ড দি হোল মানি দ্যাট হি হ্যাজ টেকেন ইন লাস্ট 13 years, because he has not paid a single penny for the investment of the company. আর যদি বলো কে করছে, মাই ওয়াইফ, তার সোর্স অফ মানি ক্লিয়ার, দলিল সহ, ট্যাক্স দেওয়া সহ, ইসে সবকিছু ক্লিয়ার। ইফ ইউ গো অ্যাকচুয়ালি লিগাল কথায়, আমি তো ওগুলোতে যাই নাই জীবনে। আচ্ছা, এখানে এখন আরেকটু শেষ করি, আরেকটু বলি। আচ্ছা, মাননীয় এটাও জানা উচিত যে ব্যক্তিকে, শি অলসো ইজ টু লাইক মি, এই জন্য তো আমার চাকরিটা ফেরত দিয়েছেন। আমি তো কাজ করেছি দিন রাত 24 ঘন্টা তার সাথে, 5 years উইদাউট এনি মানি, উইদাউট এনি বেনিফিট, চাইও নাই। পাওয়ারে আসার আগে আলহামদুলিল্লাহ আমাদের অর্থনীতি সবল হয়ে গেছে, প্রায় 57 কোটি টাকা হোয়াইট মানি আমাদের, আমার ওয়াইফের কোম্পানি। আমি তারপরে কোনো কিছু চাইও নাই, and I thought that আমার চলে আসতে হবে। there are many other reasons, সেটা তিনি শুনবেন in due course of time। সলিউশন না করলে he will hear many things। সলিউশন তো দূরের কথা, he has to run somewhere that I have not still started। I thought আমি মাননীয়কে অ্যাপ্লিকেশন দিয়েছি 8 পাতার, তিনি দেখবেন, পড়বেন, ব্যবস্থা নেবেন। এখন মাননীয় একজন টপ লেডি অফ দ্য কান্ট্রি। আচ্ছা, তোর এটা ফুললি সেফ তো, তাই না? সিগন্যাল তো সেফ, এজ আই নো। মোটামুটি ইনশাআল্লাহ। অ্যাকচুয়ালি এখানে যে জিনিসটা হয়েছে, ওই ইয়ের সাথে হলো, ওই বুড়িয়ার হাজবেন্ডের সাথে, বুড়ির সাথে, আমি বুঝানি কে বুড়ির সাথে এরা হয়েছে কি, কিছু জিনিস আমার কাছে হলো যে এমন কিছু এক্সপেক্ট করতেছিল, একজনকে সম্মান করা এক জিনিস দোস্ত, কিন্তু সম্মান করা এক জিনিস, কিন্তু আনএথিক্যাল কোনো কিছু যদি ইয়েটাকে করে, মানে যেটা হলো যে আমি তো এখন একটা ইনস্টিটিউশন, আমি কিন্তু ইন্ডিভিজুয়াল না, এটা তাই না? আমি তোকে ভালোবাসতে পারি, আমি ওকে রেসপেক্ট করতে পারি, আমি ওকে মানে অনেক কিছু করতে পারি, কিন্তু কথা হলো যে যখন আমি ইনস্টিটিউশনে ক্যাপাসিটিতে, তখন কিন্তু আমাকে চিন্তা করতে হবে ওভার। এমন কিছু কিছু জিনিস হলো যে রিকোয়েস্ট করেছিল, আমি ভদ্রভাবে বলে বরাবরই, মানে আমার পার্টনার পার্টি, এটাই তো। আরে আচ্ছা বুঝছি, না রে বুড়া না তো, দে থিঙ্ক দে আর ইয়াং, বুঝছ না? আচ্ছা তাহলে ইয়াং কাপল, ঠিক আছে, হ্যাঁ। আচ্ছা, ইয়াং কাপল এই ধরনের, আমি বলছি যে দেখেন এইটা এভাবে সম্ভব নয়, এটাকে ঘুরে এতে করে হয়েছে কি, এরা যে মনে করলো সেটা আমি জানি না, বুঝছিস? তারপরে তোর কিছু কিছু জিনিস, অন্যান্য বিষয় আছে যেগুলো নিয়ে আমি তো দোস্ত হলো যে এখন ওই যে সিদ্দিককে দিয়েছে, তারা হলো যে ছুটে হলো যে ইয়েটা করে কন্ট্রাক্ট কিছু ইয়ে নিতে এগুলাতে। আমি যখন আসছি আমি বলছি যে না, একজনকে কেন দিবা তোমরা, একজনকে হাজার কোটি টাকা দিবা, কেউ পাবেন, এগুলো হবে না, ডিস্ট্রিবিউট করে দিতে হবে। এক কাজ হলে একজনকে কেন দিবা, 1000 কোটি টাকার কাজ আছে, তুমি হলো এটা 10 জনকে তো বিজেপিতে থাকতে আকবরের দিয়ে পুরো গুলোতে এক সেকশন লাগিয়ে রাখছিল, পাশে কিছু এস্টাবলিশ করছে। স্যার আমি যদি করতাম
তাহলে কি পারতো না স্যার? এগুলা তো কিছু ইয়েতে করেন স্যার। হ্যাঁ, এই ধরনের যদি আপনি যদি এখন যদি বলেন যে আমার ওই যে ভাইসের একটা কাজ দিয়েছে, ওরা একটা কাজ দিয়েছে, এরা একটা কাজ দিয়েছে, এগুলা যদি ইয়েটা হয় তাহলে তো স্যার সবাই করতেছে স্যার। আপনার আত্মীয় স্বজন আমি কাজ দিচ্ছি না আপনার সাউন্ড কমে গেছে, আই কান্ট প্রপারলি হিয়ার। ঠিক হয়ে যাবে স্যার। এগুলো তো জানগুলোকে ছড়াচ্ছে, বলে যে না তুমি ওদের সাথে ম্যানেজ করে এই ইয়েটা করো। আচ্ছা, হোয়াই শুড আই পে ম্যানেজ দেম? আমার সাথে তাদের দরকার নেই স্যার। কি হবে স্যার? আমি কি স্যার সেকেন্ড টেনিউরের জন্য কি আমি সেনাপ্রধান হবো স্যার? হোয়াই আই শুড গো ফর দেম? তাদের কাজ হলো টু এক্সিটা কমান্ড। তারা যদি না করে কি আমি কি বসে থাকবো নাকি? আমি কি তাদেরকে ক্লাস করে চলবো নাকি? বলে যে না তুমি অফিসার চাইলে এটা না ইয়েতে না। আমি বলে যে এটা কি তারা কি সিন্ডিকেট বানাবে নাকি? ওখানে আমার এখানে আছে হলো ভালো অফিসার আছে, মধ্যম শ্রেণীর অফিসার আছে, নিম্ন শ্রেণীর অফিসার আছে। তাদেরকে ওগুলো সে দিতে হবে না। আমি এই অফিসার থেকে কি কি করবো? তারপরে গুলো যে এই করে সে অনেক আমি ইয়েটাকে বসে। তোকে আমি দোস্ত একটা সাজেস্ট করি, এরা হলো এমন মাফিয়া, তুমি যদি চ্যালেঞ্জ করে কথা বলো তারা কিন্তু কাহিনী বানাবে। এই জাস্ট সফটলি কি বলবে যে স্যার আপনি, আমি তো আপনাকেও বলেছি টু সলভ দি প্রবলেম উইথ শহীদ, তো আপনি স্যার তো কিছু করেননি, তুই চ্যালেঞ্জ করিস না, আমি তোকে শুধু ফোন নাও এটা বলতে পারি। ডু নট চ্যালেঞ্জ উইথ মি। আমি জানি আসলে আমার একটু মেজাজ খারাপ হয়ে গেছে। মেজাজ খারাপ করিস না এখন, আমি রাষ্ট্রের স্বার্থে, 18 কোটি মানুষের স্বার্থে এ হলো কথা। তো শহীদ, আমি 2-3 দিনের ক্লিপ একত্রিত করেছি যেটার মাধ্যমে আসলে জেনারেল তারেকের যে ব্যবসায়িক বিষয়টা, বা এই যে ধরুন আপনার সঙ্গে 140 কোটি টাকার একটা বিষয় ক্লেম করলেন উনি, যেটি আপনি ব্যাখ্যা দিয়েছেন ইতিমধ্যে। আবার আসছে 1000 কোটি টাকার প্রজেক্ট, একজনকে না 10 জনকে ভাগ করে দেয়া আর্মির। তো ধরুন অর্থাৎ সেনাবাহিনী প্রধানমন্ত্রীর নিরাপত্তা উপদেষ্টা, তার কাজটা কি? এবং আপনি যদি কথাবার্তা যদি আপনার সঙ্গে আপনার বন্ধুও কিন্তু বেকায়দায় আছে মনে হচ্ছে, জেনারেল আজিজও যে খুব মানে স্বস্তির অবস্থায় আছে তা কিন্তু মনে হচ্ছে না ওনার কথাবার্তা। আপনি যদি একটু সংক্ষেপে যদি একটু বলেন। আমি ওর সাথে কথা বলতে বলতে আমি বুঝতে পেরেছি maybe that he wanted some support from me, maybe that there may be 4 or 5 reasons that he has. সে 4-5 দিন ধরে চেষ্টা করেছে আমার আরেকটা কোর্সমেটের মাধ্যমে to talk to me. I did not want, but শেষ পর্যন্ত সে টেক্সট মেসেজ করেছে, আমি কথা বললাম। আমি যেটা কয়েকটা বিষয় বুঝতে পেরেছি, একটা হলো তারেক সিদ্দিক এমনকি একটা সে আমাকে রেফার করেছে, মানে প্রধানমন্ত্রীও বলেছে তাকে যে সলভ দি প্রবলেম, শহীদ কথাবার্তা এগুলো বন্ধ করতে পারে, 1 নম্বর। 2 নম্বর হলো তারেক সিদ্দিক আমাকে যখন এখান থেকে ধরে নিতে পারলো না, হত্যাও করতে পারলো না, এগুলো তো নাম্বার 1 কিলার দিস তারেক সিদ্দিক ফ্যামিলি, বিকজ তারা স্বাধীনতা যুদ্ধের সময় 3টা তরতাজা ভাই ছিল ঢাকাতে, লুটপাট করেছে, মানুষ হত্যা করেছে, যেভাবে আমার বাসা লুটপাট করেছে, আমি থাকলে আমি হত্যাও হতাম, হলি হার্টিজানের মতো একটা নাটক হতো। মাই পয়েন্ট ইজ এই তারেক সিদ্দিক মাফিয়া, যাকে আমি বুঝতে পারিনি পাওয়ারে আসার আগে, সে তাকে হয়তো লাগিয়েছে যে তুমি, আমি তো ইমরান এবং অন্যদের মাধ্যমে চেষ্টা করেছি, হয়নি, ইউ ট্রাই টু ব্রিং হিম ডাউন এন্ড কথাবার্তা না বলে, মেবি দিস ইজ ওয়ান অফ দ্য রিজনস। তারপর আরেকটা রিজন হতে পারে যে আজিজ, কেননা আপনাকে বুঝতে হবে কাউন্টার ইন্টেলিজেন্স বলতে একটা কথা আছে, চাণক্যের বইয়ের মধ্যেও আছে, এটা 2000-3000 বছর আগে এগুলো প্র্যাকটিস করা হয়েছে, যে নিজেরা একসাথেই আছে, কিন্তু ওই যে রোশনের সামথিং একসাথে, আই ডোন্ট আটার দেয়ার দ্যাট এরা একসাথেই আছে, নিজেদের মধ্যে একটু ঝগড়া দেখিয়ে আমাকে দিয়ে এমন কিছু বলাতে চেয়েছিল যে আমি বলবো ওকে দোস্ত, ইউ আর মাই ফ্রেন্ড, ইউ গো ফর, এত তোকে অত্যাচার করতেছে, ইউ গো ফর কু এন্ড অল দিস থিংস। ওইটা রেকর্ড নিয়ে হয়তো ব্রিটিশ গভর্নমেন্টকে বলতে হয়, হালার একে তো ধরে নিতে পারেনি, এই যে সে কু করার চেষ্টা করছে। আমার বিরুদ্ধে তো পত্রিকায়ও লিখেছে, আমি তার বিরুদ্ধে কেন বলেছি, একটা পত্রিকায় কি জানি নাম ওইটা, ঘানা সামথিং, ঘানা নিউজ সামথিং, ওখানে লিখেছে আমি নাকি 4টা লেফটেন্যান্ট জেনারেল, ডিজিএফআই, রিটায়ার্ড লেফটেন্যান্ট জেনারেলকে নিয়ে একটা কুর চেষ্টা করছি। আরে ভাই, আমি তো রিসার্চই করেছি টু স্ট্রেনথেন দ্য ডেমোক্রেসি এন্ড সো দ্যাট নো মিলিটারি ইন্টারভেনশন। মিলিটারি আমি বলবো না, মিলিটারি তো ইন্টারভেনশন করে না, কতগুলা টপ লেভেলের 2-4 জন ওভার অ্যাম্বিশাস মিলিটারি অফিসাররা করে, সেটাকে আমি বলবো আইজিস ইন্টারভেনশন টু ডেমোক্রেসি, যেটা হয়ে আসছে 49 বছর ধরে। সো আই উড টক লাইক দিস। আমি
3-4টা ফ্যাক্টর চিন্তা করেছি, বাট আমি এটা বলেছি আই ওয়ান্ট পিস বাট হ্যাজ টু বি জুডিশিয়াসলি ডান বিকজ ওই সংক্রান্ত তথ্য আছে আমার কাছে, আপনার সঙ্গে যে আপোষ করার চেষ্টা হয়েছে সেটি আছে। আমি জানতে চাচ্ছি প্রধানমন্ত্রী নিরাপত্তা উপদেষ্টার কাজটা কি? এর কোনো কাজই নাই, এটা খামাখা একটা পোস্ট সৃষ্টি করা। আমাদের প্রধানমন্ত্রীরা তো মনে করে রাজার রাজা পাওয়ারে যাওয়ার পরে। আপনাকে গণতন্ত্রের আমি সরি আই এম টেকিং ওয়ান সিঙ্গেল পয়েন্ট। আপনি জাপানি প্রাইম মিনিস্টার কি বলেছে শুনেছেন? গণতন্ত্র বুঝতে পিএইচডি করার দরকার নাই বা ডেফিনেশনের এত দরকার নাই। লাস্ট তিনি কি বলেছেন, তাকে জিজ্ঞেস করা হলো যে আবে, হ্যাঁ, ওনাকে বললো যে হয় আর রিটায়ারিং, আপনি তো আরো বোধহয় আরেক টার্মে আসবেন, 2 টার্ম প্রাইম মিনিস্টার হয়েছেন জাপানে, ইজ এ ভেরি রেয়ার and you are very popular, why are you leaving? His reply was that my health condition does not permit to obey the order of the people. Can you imagine? এটার মধ্যে কি শক্তি আছে? জনগণের দেশ তো, আমাদের দেশ তো ভিআইপির দেশ। They don't bother for the people. আগে তো তবু একটু বক্কর চক্কর ইলেকশন হতো, এখন তো তাও হয় না। You understand? এই জন্য শেখ হাসিনা প্রাইম মিনিস্টার হোয়াট এভার ইউ সে, অবৈধ বৈধ আই ডোন্ট নো, জনগণ কেন নামছে না আমি জানি না, জনগণ মেনে নিয়েছে কিনা তাও জানি না। শুধু আমি এটা বুঝি, আমার যতটুকু জ্ঞান আমার হয়েছে, যে রিসার্চ করলাম 8.5 বছর, যে তিনি যাকে ইচ্ছা তাকে বানাতে পারে, বিকজ দে আর দ্য কিং। কনস্টিটিউশন তাদেরকে কিং বানিয়ে দিয়েছে। হ্যাঁ, সো যেমন 74-এ যে 4th অ্যামেন্ডমেন্ট, এই 4th অ্যামেন্ডমেন্ট প্রেসিডেন্সিয়াল সিস্টেম শুরু করছে তার বাবা জিয়া রহমান, followed the same thing presidential system. এরশাদ followed the same thing presidential system. তারপর 91 এর পরে পার্লামেন্টারি সিস্টেম করেছে, বাট প্রাইম মিনিস্টারের পাওয়ার আরো বেড়ে গিয়েছে প্রেসিডেন্সিয়াল সিস্টেমের চেয়ে বেশি। অতএব তিনি যাকে ইচ্ছা তাকে অ্যাডভাইজার বানান, তার কাজ হলো প্রধানমন্ত্রীর নিরাপত্তা উপদেষ্টা। হি ইজ নট এ ডিফেন্স মিনিস্টার। হোয়াই শুড হি টক টু দ্য চিফস? আমি দেখেছি তার বাসায় সব চিফ গুলো ফলিন হয়। এটা কি ধরনের কথা? That make him defense minister. জি, আমি আপনাকে আরেকটা ক্লিপ শোনাচ্ছি। এই ক্লিপটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ক্লিপ। আপনি যদি শোনেন তাহলে আপনি বুঝতে পারবেন যে কি ভয়ঙ্কর অবস্থা যাচ্ছে। তাই নাকি? রে ভাই, আমার তো সব মনেও নেই। somehow they came to know, এবং আবিদিন এসে আমাকে যেটা বললো যে স্যার রেসপন্স খুব পজিটিভ একটা পাই নাই। তো আমি কথা বলেছি, আমি যখন ওই জোহরের বিষয়টা নিয়ে ওখানে কথা বলতে চাই, ওইখানে কিন্তু তোর অবস্থানটা ভালো না, তোর সম্পর্কে ইমপ্রেশনটা ভালো না, আমি আর এটা নিয়ে ডিটেলস কথা বলতে চাই না। বুঝছো? হ্যাঁ, আমি যে আমাকে তো কথা বলতে হবে নট অ্যাজ পোস্টম্যান বাট একটা নিরপেক্ষ হিসাবে, এখানে সেনার প্রধান হিসাবে। আমি কিন্তু ওই জিনিসটা ওই কথাটা বলেছি, কিন্তু আমি কিন্তু না খুব একটা মানে ভালো তোর ব্যাপারে ভালো ইমপ্রেশন পাইনি এখান থেকে। তো সেই জন্য ওদিক থেকে হলো যে ইউ আন্ডারস্ট্যান্ড। হ্যাঁ, এখন ও এইখানে হচ্ছে কি, এগুলো সবাই জানে সে কি করতেছে না করতেছে, ওয়াইফ কি করতেছে না, সবাই জানে। কিন্তু তারপরও কেবল ওই যে আমি যেগুলো ইয়েটা জানাইছি তোর, এটা সবাই তার প্রতি কিন্তু একদম আনুগত, এবং তারা ভাবে যে সে যদি বিগড়ে যায় কেউ থাকতে পারবে না, এরকম একটা এটা ইস্টাবলিশড হয়ে গেছে। এখন করার কিছু নাই। এটাই হলো যে এটাকে নিয়ে ইয়াতে এটা মানে এটা মাথায় রাখতে হবে। এটা হলো যে আরেকটা কিছু, ঠিক আছে? তো এখন যে জিনিসটা হলো ধর এই যে তার হলো কিছু কিছু জিনিস আছে, এগুলো হলো খুব স্ট্রং, যেগুলো হলো যে আমাদের এই টুলস গুলো নাই। যেমন হলো যে তার জিয়া হলো যত প্রকৃতির হলো, এখন জিয়া আর হলো সুবাইল, এই দুজন হলো তার যত প্রকৃতি তাদেরকে দিয়ে করায় জিনিসটা। বুঝছো? আমি এতটুকু বলবো, আর কিছু বলবো না। জিয়াকে দিয়ে তো আগের থেকেই করছে, এখনো করায় দোষো এখনো করায়, এবং সেই এটি ঘুমের থেকে শুরু করে এগুলা আসলে আমাকে কিন্তু আবেদিন অনেকবার বলছে যে স্যার এগুলো জিয়া করে, জিয়া ধরেই নাই এটা ব্যাপারে, জিয়া হলে এগুলো করাইতো। আমি জিয়াকে চেঞ্জ করার জন্য পর্যন্ত হলো প্রপোজাল নিয়ে গিয়েছিলাম একদম উপরে, না হয় নাই। বুঝছো? ওরা চেঞ্জ করে। তো এখন চাইলেই সবকিছু পারা যায় না। এনটিএমসিটা কি? এনটিএমসি না কি জানি, এটা কি? ন্যাশনাল টেলিকমিউনিকেশন মনিটরিং সেল। ওইটা হলো যত জনের এই যে তোদের মানে যত হলো যে হোয়াটসঅ্যাপ, ভাইবার,
তারপর যত ইন্টারসেপশন আছে সরকারের বিরুদ্ধে কারা প্রপাগেশন করে না করে এগুলাকে মনিটরিং করা, এগুলা ব্লক করা, এগুলা যা কিছু এগুলো সব করে এনটিএমসি। এই অর্গানাইজেশনটা কার আন্ডারে? এটা হলো হোম মিনিস্টারের আন্ডারে, কিন্তু হোম মিনিস্টারের আন্ডারে বলে এখন হলো যে এটা হলো একদম ডাইরেক্টলি হলো জিটি কন্ট্রোল করে, একদম বলতে পারে 100%। তো জিটি মনেও নাই এসব কথা, এটা ডেঞ্জারাস কথাবার্তা দেখছি। তো এই যে জিটি আপনি যেটি বলছেন মাফিয়া, এই যে গুম, সেনাপ্রধানই তো বলছেন যে জিটি খুব ভয়ঙ্কর, যে তার জেনারেল তারেক তার আস্থার বাইরে গেলেই পদ থেকে চলে যেতে হবে, পোস্টিং হয়ে যাবে, ডিমোশন হয়ে যাবে বা এরকম একটা অবস্থা। এবং গুম খুনের সঙ্গেও তিনি যুক্ত, এবং তিনি জিয়া বলে একজন অফিসারের নাম বললেন। এবং সেনাবাহিনীর সেনা প্রধান কতটুকু অসহায় যে তিনি একজন অফিসারকে সরাতে পারছেন না তার মতো একটা জায়গা থেকে। এটা অসহায়ত্বের বিষয় না। আমি কিন্তু এক জায়গায় বলেছি, আমি জানি না আপনারা সবকিছু পেয়েছেন কিনা কথোপকথন, আমি বলছি ইফ ইউ ক্যানট টলারেট ফর দ্য কজ অফ ডেমোক্রেসি ইউ রিজাইন। আচ্ছা জি, আমরা আসবো এই বিষয়ে। জি, ইউ রিজাইন সো দ্যাট ডেমোক্রেসি আরো শক্তিশালী হয়, আর্মিও শক্তিশালী হয়। আমাদের একটা গর্বের আর্মি স্বাধীনতা যুদ্ধ করেছে, এই গর্ব নষ্ট করছে এই কতিপয় সিনিয়র অফিসাররা। এখন আজিজ যদি মনে করে দে আর ব্যাড, হি শুড রিজাইন, অথবা আমার কাছ থেকে ফেভার নেওয়ার জন্য, বা আমি যেন তাকে, হি নোজ মাই ক্যারেক্টার, বিকজ আমি তাকে 2014-তে বলেছি হোয়াট ইউ আর ডুইং অ্যাজ ডিজিবিডিবি, স্টপ ইট। সো হি নোজ মি, কেননা আমাকে কেউ কোনো প্রজেক্ট দিতে পারেনি। মাননীয় প্রধানমন্ত্রী আমাকে দিয়েছেন যে কি বলে টেলিফোন আইসিএক্স নাকি যেন, ওই যে তখন জেনারেল জিয়া ছিলেন বিটিআরসি চেয়ারম্যান। আই সেড স্যার আমি সরকারি কিছু নিব না, ওটা ফেরত দিয়েছি, ওটা তো ইন্টারনেটে এবং ডকুমেন্টারি। সো আই হ্যাভ নট টেকেন ফ্রম মাই ফ্রেন্ডস, মেনি জেনারেলস আর দেয়ার ফ্রেন্ডস, নো প্রজেক্ট। ইভেন আমার অর্থনীতি তখন খুব খারাপ ছিল 2012, 13, 14। তারেক সিদ্দিক আমার সব প্রজেক্ট বিক্রি করতে দিত না, হি ইউজ টু কন্ট্রোল এভরিথিং। সো হোয়াট আই এম টকিং অ্যাবাউট ইজ অসহায়ত্ব। ঠিক আছে, অসহায়ত্ব কে ভাঙবে? সে আমার কোর্সমেট চিফ হয়েছে, আমি গর্ববোধ করি, আরো বেশি গর্ববোধ করবো 300 বছর করবে মানুষ যদি একটা চিফ কখনো রিজাইন করতে ইন প্রোটেস্ট অফ দিস ইন্টারফারেন্স। Being a chief, he is being ordered by uncouth terror. তারেক সিদ্দিক টেরোরিস্ট। শেখ হাসিনা এটা বুঝবেন না, তো বুঝবেন সময় মতো। তার বাবাও ভুল করেছেন, এগুলো মানুষ চেনে না, মানুষের অতীত দেখে না। সেই যে ভুল করে গেছে তার বাবা, সে ভুলের মাসুল আজ পর্যন্ত বাঙালি জাতি দিচ্ছে। মিলিটারি ফিলিটারি সবই তো আসার কথা, কেননা যার উপর রাষ্ট্র তাকে দায়িত্ব দিয়েছিল, ইউ আর আওয়ার লিডার, সো ডু দ্য থিং দ্যাট the nation aspire from you. That he failed. Now how he has failed? সে তার বড় আত্মা ছিল না, অত্যন্ত কি বলে ওটাকে, সরল ছিলেন, মানুষকে বিশ্বাস করতেন। প্রশাসনের সাথে বিশ্বাসের বিষয় না, it's a matter of execution. Execution means if my own son, daughter is defaulter for the cause, good cause or noble cause of the nation, I'm supposed to take action. That didn't happen. That's why you're still suffering. সেনাবাহিনী তো আমার চাকরি সেকেন্ড লেফটেন্যান্ট থেকে যাওয়ার কথা। I was always vocal. I stood against the wrong things. আমরা বিএমএ তে কমিশন পাওয়ার পরে আমরা কনস্টিটিউশনকে সামনে রেখে এবং কোরআনকে, কনস্টিটিউশনকে মানবো এই বলে শপথ করি, কোরআনকে সামনে রেখে। কিন্তু চাকরিতে ঢুকে দেখি কোথায় কনস্টিটিউশন, সিনিয়র যা বলবে তাই। সিনিয়র তো বলবে as per the constitutional law. That doesn't happen. এই জন্য আমাদের পলিটিশিয়ানরা এমন সামরিক বাহিনীর অফিসার বানায়, যেমন আজিজ is not that professional officer in my course. Our is one of the finest course in the Bangladesh Army, in Bangladesh Army. আমাদের 20 জনের মতো জেনারেল হওয়ার মতো কোর্স, we are so, but he does not even to be counted within these 20 for the professional perspective, not careerism. I'm talking about professionalism. So এই ধরনের তো করেছে, যেমন মনি আহমেদকে খালেদা জিয়া যে বিএনপি বানিয়েছে চিফ, কি বাড়িটা খাইছে তো বুঝতে পারছেন। মনি আহমেদের মেজর থাকতে যে তার একটা মরাল টার্পিচুড ক্যারেক্টার ছিল, ওটা যদি স্টাডি করতো তাকে তো চিফ বানানোর কথা না। সে অ্যাক্সিডেন্ট করে গোপন করেছে, একটা মানুষকে মেরে ফেলেছে ড্রাইভিং করে অ্যাজ এ মেজর কাপ্তাইতে, এবং সে গোপন করেছে সেটা।
এই ধরনের ক্যারেক্টারের অফিসার যেটা রেকর্ডেড ইন বাংলাদেশ আর্মি, হাউ কুড হি বিকাম চিফ? বিকজ ফর দ্য পলিটিক্যাল বেনিফিট, যে আমাদের কথা যে শুনবে তাদেরকে নিব। আরে ভাই, যে শুনবে তাকে নিবা, তুমি বিপদে পড়লে রক্ষা করার মতো তার আপটেক আছে কিনা এটাও তো দেখবা। এবং খালেদা জিয়াকে রক্ষা করতে পারেনি, বিকজ ও তো শয়তান। শয়তানরা তো ভালোটা দেখে না, রক্ষা করবে কি করে? তবে কর্নেল শহীদ, জেনারেল আজিজের এই যে বক্তব্য, এই যে গুম গুম সংক্রান্ত যে তথ্য তিনি দিলেন, এই বিষয়টি নিয়ে অনেকের মনে অনেক অনুমান ছিল, এবং আমি তো মনে করি যে এই কথোপকথনের মধ্যে জিনিসটা প্রমাণিত হয়ে গেল। অফকোর্স, এটা তো একটা ডেঞ্জারাস কথা, যে আগে মানুষ শুধু অনুমান করতো অ্যাবডাকশন, যে অমুকে নিয়ে গেছে, সাদা পোশাকে নিয়ে গেছে, দিস দ্যাট। এখন হর্সেস মাউথ, দি সার্ভিং চিফ অফ আর্মি স্টাফ হ্যাজ সেড গুম হচ্ছে। এটা তো ইন্টারন্যাশনাল কোর্টে কঠারো, আমি তো এটা খেয়ালও করি নাই। আপনারা তো ভালো জিনিস বের করেছেন। আমি এত কথা বলেছি আমার মনেও নাই, আমি এত প্রেসারে থাকি। আমি এ ফাদার, সংসার চালাতে হয়। I'm also a student sort of a thing. I have to do many things, so it doesn't work actually what all that I spoken, but the thing that you have picked up is dangerous in nature. প্রচন্ড একটা ভয়ঙ্কর বিষয় যে বাংলাদেশে গুম হচ্ছে, and chief of army staff is telling General Tariq is controlling everything. তার মানে প্রাইম মিনিস্টার নাই কেন? প্রাইম মিনিস্টারকে বিচার দিয়েছে। আর অ্যাবডাকশনের আমি প্রমাণ দিয়েছি, আমাদের লোকদের দিকে ধরে নিয়ে গিয়েছিল, আমি সেটার প্রমাণ দিয়েছি রিটেন। কেমন করে? এই না যে ওই সাদা পোশাক, কোন স্টেটমেন্ট, মানে মৌখিক স্টেটমেন্ট না, যাদেরকে ধরে নিয়ে গেছে তারা লিখিত স্টেটমেন্ট স্ট্যাম্প দিয়ে আমাকে দিয়েছে ইন ফ্রন্ট অফ দ্য লয়ার, এবং তাদের হাতের লেখায় আমি লন্ডনে, এবং তারা বাংলাদেশ থেকে পাঠিয়েছে 2019-এর জুন জুলাইয়ের দিকে। এবং এগুলো রিটেন বাই দি অ্যাফেক্টেড পিপল, যাদেরকে অ্যাবডাক্টেড করেছিল। পরে তাদেরকে আবার পরবর্তীতে করে তার মধ্যে একজনকে মেরে ফেলেছে, ক্যাপ্টেন জহুর, আজকে প্রায় 2 বছর হয়ে গেছে। তার ছেলে আর্মিতে মেজর, বাবার বিচার পাচ্ছে না, আর সেও আর্মির একজন নাম করা ইনস্ট্রাক্টর ছিল, ভেরি রেসপেক্টেবল ম্যান, হি ইজ মাই জেনারেল ম্যানেজার। আমার প্রশ্ন হচ্ছে, আজকে অনেক অফিসাররা কথা বলছে, আমি দেখতে পাচ্ছি, আমি তো এই চিৎকার করছি গত 2-2.5 বছর ধরে, যে এরকম যে গুম হচ্ছে, মানুষকে হত্যা করছে, প্রমাণ আছে। শেখ হাসিনা প্রাইম মিনিস্টারকে পাঠিয়েছি অ্যারেস্ট তারিক সিদ্দিক, ইফনিডি এই যে ইলেকশনটা যে করেছে আজিজ, যে সে কথা বলেছে, টাকা ডিস্ট্রিবিউট করেছে, শত শত মিলিটারি অফিসার এন্ড সৈনিকরা আমাকে ফোন করে, ইলেকশনের সময় টাকা ডিস্ট্রিবিউশন হয়েছে। এগুলো কি লুকাতে পারবে কেউ? আমরা তো অসৎ করেছি, 111 এরকম কিছু অফিসারকে অসৎ করেছে। সাধারণত মিলিটারি অফিসাররা নেভার ডিসঅনেস্ট, অফিসার না, সৈনিকরাও। কিন্তু কতিপয় লোক টপ লেভেলে যারা থাকে, এবং তাদেরকে পলিটিশিয়ানরা জেনেই নিয়ে আসে, তার ভাই কতগুলো টেররিস্ট দেখেন, তাকে মুক্তি টুক্তি দিয়ে এই চুক্তিতে নিয়ে আসছে আমাদের ইলেকশনে আনতে হবে। রাষ্ট্র কোথায় আছে বলেন? আজিজের তো অসহায় হইতেই হবে, বিকজ চক্করে ঢুকে গেছে। চক্করে ঢুকা মানে মাফিয়ার কথা শুনতে হবে। আমি তো চক্কর বুঝেছিলাম 2009-এ, আই লেভ দি কান্ট্রি। ইফ ইউ আর অনেস্ট, কিন্তু আপনি ইউ আর সাপোজ টু লিভ দ্যাট চক্কর, বাট ইউ গট ইনটু দ্য চক্কর। অসহায় তো হবেই, সবাই অসহায়। আপনি পুলিশের চিফ বলেন, এই যে পুলিশের কথা ধরেন, পুলিশকে দিয়ে তারেক সিদ্দিক আমার বাড়ি লুটটুট করালো। আমি পুলিশ আমি এই প্রসঙ্গে আসছি, তার আগে আমরা তারেক সিদ্দিকের প্রসঙ্গটা একটু শেষ করি। কর্নেল শহীদ, যে আপনার সঙ্গে আপোষ করার জন্য নানা ধরনের উদ্যোগের কথা বিভিন্ন, অর্থাৎ অ্যাকচুয়ালি এত টেলিফোনের যে টেপ, আমাকে একটা আলাদা একটা হার্ড ডিস্ক নিতে হয়েছে এগুলো সব সংরক্ষণের জন্য। তো এবং এগুলো অডিও শোনা, একটার সঙ্গে একটা রিলেট করা, মানে একটি জটিল অবস্থার মধ্যে দিয়ে কাটাচ্ছি আমি গত বেশ কিছুদিন। তো আমরা আরেকটা টেপ যদি একটু শুনি, যেটাতে আপনার সঙ্গে আপোষের বিষয়টা উঠে এসছে বারবার, কিন্তু কেউ আপনার দায়িত্ব নিচ্ছে না। আমি আরেকটা 1 সেকেন্ড বলি বিফোর ইউ স্টার্ট দি টেপ। জি বলেন। আমাকে অনেকে লিখে ফেসবুকে উত্তর দেয় বা অন্যান্য ভাবে ফোন টোন করে গালিগালাজও করে, ডাজন্ট ম্যাটার। হত্যাই করতে যাকে চাচ্ছে করেছে, চেষ্টা করেছে, তো পারেনি, এখন সমঝোতা করছে। বিকজ পিপল লিসেন্স টু মি নাও, বোথ এট হোম এন্ড অ্যাব্রড। তো অনেকে লিখেছে, বিদেশে বসে দেশের দুর্নাম করছেন, এই রাষ্ট্র অত ভালো চলছে, দেশের প্রতি ভালোবাসা নাই। আরে ভাই, আমার মতো একটা কর্নেলের নামকে লিখেছে আমি তালেবান,
তালেবানকে টাকা দিই, আমি জামাতকে কি বলে ওটাকে, জামাতি টেরোরিস্টদের টাকা দিই, এবং সানডে টাইমস 150 বছরের পুরোনো পত্রিকা লন্ডনের সানডে টাইমস ছাপিয়েছে। আপনার ভালো লাগছে এটা? বাংলাদেশ সেনাবাহিনীর এক কর্নেল যাকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সম্মান ফেরত দিয়েছে, কোর্ট মার্শাল ক্যান্সেল করেছে, যা পৃথিবীর ইতিহাসে নাই। আর আমার কোর্ট মার্শালে আছে যে সততার ক্ষেত্রে এই অফিসারের কোনো সন্দেহ নাই। আই এম দ্যাট অফিসার। সেই অফিসারকে টেররিস্ট বানিয়েছে। আপনার গায়ে লাগে না? এতে দেশের দুর্নাম হয় না? আপনারা যারা এইসব কথা বলেন, আমি দেশের দুর্নাম করছি না, আমি প্রমাণ সহ ঘটনাগুলো জানাচ্ছি দেশবাসীকে। জেগে উঠুন, নাহলে দেশ ধ্বংস হয়ে যাবে। জেগে উঠুন। আর আমি কিছুদিনের মধ্যেই আমার কিছু কনস্টিটিউশনাল প্রভিশনস দিব, মানে আমি প্রোগ্রাম দিব। জেগে উঠতে হবে, নাহলে ধ্বংস হয়ে যাবেন সবাই। ধর্ষণ হবে, বিচার হবে না। হত্যা হবে, বিচার হবে না। টাকা লুট হবে, কিছু করতে পারবেন না। ডু নট সেভ ইউর স্কিন। আমি 2004-এ চাকরি হারিয়েছি প্রতিবাদ করে, দেশেই ছিলাম। হত্যা করার চেষ্টা করেছে, গুলি করেছে, হয়তো লাগেনি, আল্লাহ রক্ষা করেছেন। আমার গাড়ি ধ্বংস করে দিয়েছে, দেখলে মানুষ মনে করবে দ্য ম্যান হ্যাজ ডায়েড ইনসাইড। এখন বিদেশে বসে আমি কথা বলছি না, আমি বাংলাদেশেই থাকতাম, কিন্তু আমি বিদেশে থাকা অবস্থায় সে লুটপাট করে আমার নাম ইন্টারপোলে দিয়েছে। অর্থাৎ আমি যেন এয়ারপোর্টে যেতে না পারি, আই উইল বি অ্যারেস্টেড দিয়ে ইন্টারপোলে দিয়ে দিয়েছে 5 বছর জেল একটা জমি নিয়ে। সেই জমি ঢাকা সিটিতেই নাই, জমিই নাই, আমি নাকি জমি দখল করছি, 5 বছর জেল দিচ্ছে। এই হলো কোর্ট। কোর্টের দেখছেন না, এক হারামজাদা মারা গেছে, এই যে মাহবুবী আলম। ধ্বংস হয়ে গেছে সবকিছু, কিন্তু আল্লাহর বিচার তো আছে। জি কর্নেল শহীদ, আমরা একটু এই টেপটা যাই, এই টেপটা একটু শুনি, তারপর আমরা আলোচনা করবো আবার। তাকে তো ছোট ভাইয়ের মতো জানতাম। সে যদি তার গোল যদি করে থাকে, তো এটাই করলে তো সেটাই হতে পারে। হ্যাঁ, এরকম করেছি, কিন্তু যে আমরা যে এরকম ভাবে নাই, কারণ কথা হলো যে সে যদি মানে সরি ফিল না করে, বা ফর একটা জিনিস আমি এক্স্যাক্টলি সরি ফিল ওইরকম ভাবে না, যে সে যদি এটা যদি না করে, হ্যাঁ, এবং তারও এখান থেকে যদি ওই ধরনের যদি কোনো না দেখা যায়, তো why should go for it? তো এরকম একটা জিনিস না, মানে কতদিন আগে তারেক স্যারের সাথে কথা বলছিস? এটা দোস্ত নট লেস দেন হলো 8-9 মান্থস, অনেক আগে, তারও অনেক আগে দোস্ত, এটা এরকম আগে। আমি বলতেছি এটা অনেক আগের কথা, কি বুঝছিস না? আচ্ছা, তোকে এখানে একটু ড্রপ দেওয়াই, এর মধ্যে অনেক টেক্সট মেসেজ আসতো, মনে কর আফটার দে হ্যাভ ট্রাইড টু টেক মি আউট, এমনকি ডিজি আচ্ছা এটা এনএসএ করলি কেমনে বুঝলাম না। সৈনিক টাইপ একটা ব্রিগেডিয়ার, ওই যে মেজর জেনারেল হলো, যে সে এখানে পিয়নের কাজ করতো। যাই হোক, আমি তার মতো সব ভালো মতো কথাও বলিনি। এ আসছে, আমি তো সব খবর পাই। দেয়ার আর পিপল হু লাভস মি, নো। দেন অনেক পাঠাইছে এখানে, তারেক সিদ্দিক আসছে টু টেক মি ব্যাক, মিনিস্ট্রি লেভেল কথা বলছে। দে ডোন্ট নো আমি এখানে মিনিস্ট্রির সাথে মিটিং করছি, ফরেন মিনিস্টারের সাথে ফর লাস্ট অ্যাবাউট 2 years। দে ডোন্ট নো এভরিথিং অ্যাবাউট মি। এইসব দেশে দোস্ত 1 ঘন্টা থাকা যায়, কোনো টেরোরিস্ট বা মানি লন্ডারার তুই 1000 টাকা রাখলে তোর হিসাব নেই। এগুলো তো যাই হোক। দেন আমার কাছে when they failed they started sending text message by unknown number থেকে, এগুলো আছে আমার কাছে। বলে এখনো কি শিক্ষা হয় না? এটা তো একদম তার সিদ্দিকের বোল ল্যাঙ্গুয়েজ, আমি আই নো হার, বাংলিশ আর কি, ইংলিশে বাংলা লেখা আর কি, বুঝোস নাই? এখনো শিক্ষা হয় নাই, হবে কোত্থেকে? ব্যাকগ্রাউন্ড থাকতে হবে না? তা যা হইছে কসু হইছে, she uses this word I know, কসু হইছে। এখনো তারেক প্রধানমন্ত্রীর প্রিয় আছে, এখনো সে ক্ষমতায় আছে, আগের মতো ছোট ভাই হিসাবে উকিলের মাধ্যমে মাপ চেয়ে তারপরে আগের মতো ছোট ভাই হওয়া যাবে। এই মাপ চাওয়াটা শুই না, তোরা তো আমাকে চিনিস। আর যাই হোক, মানে উকিলের মাধ্যমে মাপ চেতে, বুঝছ নাই? মানে লয়িং সিস্টেম, মানে লয়ারের মাধ্যমে মাপ চাওয়া, বুঝছ নাই? উকিল বেটা, উকিল বাংলা বুঝছ না? দেন আমি কথাটা শুনি নাই। আমি সারপ্রাইজড হয়ে গেছি, ক্রাইম করলো তারা, আর আমি বলে মাপ চামু। ভাই এইটা শুনে আমি শুধু লিখলাম আল্লাহ উইল ডিসাইড, আই ডোন্ট নো হু আর ইউ, বাট ইট সিমস দ্যাট ইউ আর শাহিন সিদ্দিক। আর কি জানি লিখছে মনে নেই, আরো অনেক আগের কথা, 5-6 মাস আগের কথা। তখন আমি একটা তসবিহ পাঠাইছি, আমি 15টা কোরআনের বিভিন্ন অংশ থেকে নিয়ে, যে তসবিহ পড়ুন, আল্লাহ যদি আপনাদের মাফ করেন আপনারা যা কাজ করেছেন।
তো আমার মাপ চাওয়ার কোনো প্রশ্ন ওঠে না। তখন এদিকে মাহওয়াজার খান একদিন ফোন করছে শামসের মেয়ের বিয়ের বাসার থেকে, বুঝছো? শহীদ আমি কি চেষ্টা করব? আমি একটু গালি দিলাম, স্যার আপনি কি ভুলে গেছেন? আপনি 2005-এ আমারে বলছিলেন না মার্সি পিটিশন করো, মার্সি পিটিশন করে তুমি অন্তত 70-80 লক্ষ টাকা পাবা, র্যাঙ্কটা পাবা, অন্তত ইউ ক্যান রাইট দি র্যাঙ্ক, চাকরিও পাবা। তখন আমি তাকে বলেছিলাম স্যার মার্সি চাবো আল্লাহর কাছে, না তোমার এগুলো দেখে তো কষ্ট লাগে। আমরা লাগুক স্যার, মরে যাব, মাপ আমি চাবো না। তুমি কি মনে করো তুমি এটা ফেরত পাবা, এই ইজ্জত? হ্যাঁ, এটা পৃথিবীতে হয়েছে? দিস ওয়াজ দ্য ল্যাঙ্গুয়েজ। দেন আই সে, ও এটাও বলছে যে আওয়ামী লীগ সরি কি নাম জামাত বিএনপি এমন জেকে বসছে এরা 50 বছরও ক্ষমতার থেকে যাবে না, তাহলে তুমি কেমনে পাবা? আমরা স্যার সেটা আল্লাহ জানে। তারপরে যখন জামাত বিএনপি 6 মাসের মাথায় চলে গেল, দেখলে স্যার আপনারা তো মসজিদে যে নামাজ পড়েন, আমি কারো দেখায় নামাজ পড়ি না। ইউ মাস্ট হ্যাভ ট্রাস্ট অন আল্লাহ। এই একই কথা মনে করাই দিলাম যে স্যার অন্যায় করেছে তারা। আমি তাকে ওই 2005-এর কথা মনে হয়, আমি কি মাপ চাই? আমার মনে হয় না, আমার বুদ্ধি হওয়ার পরে আমি কখনো মা বাবার কাছে মাপ চাইছি। আমি সে অন্যায় করি না। এই একটা ট্রাই। এর মধ্যে আরো কত টেক্সট মেসেজ আসছে, এখানে আওয়ামী লীগের নেতারা যে উনি এখানে আসছে মিটমাট করে ফেলেন না কেন, দিস দ্যাট। আমি বলেছি আই এম রেডি ফর পিস, বাট দ্য থিংস হ্যাভ টু কাম ফ্রম দেম বিকজ দে হ্যাভ কমিটেড ক্রাইম, নট মি। এখন তারা শান্তি চায় না আমার আরো গত্তায় ঢুকাবে, আমি কি করে জানবো? তাই না? আমার পক্ষ থেকে তো কিছু নাই। তা তোর যদি মনে থাকে ফার্স্ট ক্রাইমটা করার পরে, ওই যে 5 এপ্রিলে করার পরে 7 মাস দোস্ত বসেছিলাম না? তোরা চেষ্টা করছিস, শামস চেষ্টা করছে 7 মাস, যাতে মানুষ আমার বেমান না করে যে তারেক সিদ্দিক আমার বিপদের সাথে একসাথে ছিলাম আমরা, আমার যেন কেউ বেমান না বলে। আমি তো কোনো কাস্টম নিয়ে নেই। মাননীয় প্রধানমন্ত্রী আমার সম্মান ফিরিয়ে দিয়েছেন, সেই সম্মান রক্ষার্থে আমি কোনো সরকারি, আমি তোদের কাছ থেকে কোনো প্রজেক্ট নেই নেই প্রবলেমে পড়ে। আমি সম্মান রক্ষার জন্য চলে আসছি। যখন তারেক সিদ্দিককে বুঝছি যে সে তো মানে অন্যান্য জমি জমা দখলের কথা বলে, দেন আই লেফট দি কান্ট্রি। বিশেষ করে শাহিন সিদ্দিকের জন্য, স্টুপিড মহিলা ডাজন্ট নো হাউ টু বিহেভ। সেই পাওয়ারে আসার পর থেকে, পাওয়ারে আসার আগে কিন্তু পারলে 50 ঘন্টা কথা বলতো ফোনে, পাওয়ারে আসার পরে সে এখন তারেক সিদ্দিক যেভাবে মিথ্যা কথা এখন বলতেছে যে আমি টাকা চাইছিলাম এই জন্য খেপে গেছে, এটা কোনো পাগল বিশ্বাস করবে যে আমি তার সাথে খেপে গেছি? এখন বাংলাদেশের সকল শক্তি অ্যাজ ইউ সে তাকে ভয় করে, তাকে কেয়ার করে, যারা কিনা চাকরিতে আছে। আর আমি বালের বাল কোন সিভিলিয়ান, না আছে চাকরি, না আছে পোস্ট, না আছে কিছু, আমি কি করে তার সাথে খেপি? এখন ওনাকে যেটা ফিট করছে, উনি যদি এটা বিশ্বাস করে করুক না। আরে দোস্ত, আল্লাহ তাআলা আছে তো উপরে, অলমাইটি উইল টেক ইটস অন কোর্স। বাট উনি হ্যাঁ, আরেকটা হলো সে যে আমাকে যেতে বলছে, তো আমি আই হ্যাভ টোল্ড ইউ আই এম নট এ ফুল যে আমি যাব। হ্যাঁ, যেটা বলছিস আই এগ্রি উইথ ইউ। আর এটা নিয়ে আলোচনা আসলে অন্য কিছুটা আর আমি উত্তরটা পাইলাম না, যেটা হলো যে ইমরান যেটা বললো যে দোস্ত সরি বললো, ইয়েটা গেলো পরে যদি ও যদি বলতে হয়তো দেখা গেলো যে ঠিক আছে আমিও চলে আসলে নিয়ে আসলাম, কিছুদিন পরে এলো হি ইজ ইন ট্রাবল, তখন কি হবে? হ্যাঁ, দেশে যদি আমি বলি যে দোস্ত এইটার তো হলো যে নিশ্চয়তা তো কেউ দিতে পারবো না, আমি এটা তো আমি এটা আমিও দিতে পারবো না, আই ক্যানট আস্ক হিম। হ্যাঁ, তখন হলে আপনার বলে যে দোস্ত তাহলে মাফ করে দে, আমি কিন্তু আমি সেই ইয়াতে রয়েছি আমাকে আমিও ইয়াও হতে চাই না, তোরও হলো ট্রাভেল ফলাইতে চাই না। কর্নেল শহীদ, আমরা এখানে আসলে 2-3 দিনের বিভিন্ন রকমের অডিও টেপ থেকে আসলে কাছাকাছি বিষয়গুলোকে একত্রিত করা এখানে। তো যে বিষয়টি এখানে লক্ষণীয় যে আপনার সঙ্গে আপোষ করার একটা উদ্যোগ নেওয়া হয়েছে বারে বারে, আমরা যেটা বুঝেছি যে সাম লেফটেন্যান্ট ইমরানকে দিয়ে, সাম মতিকে দিয়ে, সেনাপ্রধানকে দিয়ে বা টেক্সট মেসেজ পাঠিয়ে বা ভয় দেখিয়ে। কিন্তু আপনি একটা জিনিস যদি লক্ষ্য করেন, বাংলাদেশে আপনি ফিরে যাবেন বা একটা আপোষ হবে, এই দায়িত্ব কিন্তু সেনাপ্রধানও নিচ্ছেন না। যদি পরে কিছু হয় এই দায়িত্ব কিন্তু সেনাপ্রধানও নিচ্ছেন না। তাহলে সাধারণ মানুষের অবস্থা কি? এই পরিস্থিতি দেশের গুন্ডাতন্ত্র যাকে বলে, যেটা স্বাধীনতার পরপর শুরু হয়েছে। আমাদের দেশে তো গণতন্ত্র হয়নি রে ভাই, গুন্ডাতন্ত্র চলেছে। পাওয়ারে গেলে কেউ নামতে চায় না। The same thing is happening now. আর আমি অবশ্যই যে কোনো লোক, আমার বাচ্চা কাচ্চা আছে, আমার অর্থনীতি পড়ে আছে সব বাংলাদেশে, সব টাকা পয়সা। সো আমি অবশ্যই আমার এতগুলো টাকা আটকে রেখেছে
আমি আমার বাড়ি ঘর সব তো লুট করে ফেলেছে, কেস টেস করেছে, টেরোরিজম এন্ড অল দিস থিংস। আমার বাচ্চাদের নামও ছিল কিন্তু ইন্টারপোলে, বাচ্চা 2 মেয়ে এবং আমার ওয়াইফের নাম, সেটা উঠে গেছে, বাংলাদেশ সরকার করেনি, ইট ইজ ডান থ্রু লিগাল সিস্টেম, আমার লয়ারদের মাধ্যমে পাঠিয়েছে। এটা জবাব কি দিবেন প্রাইম মিনিস্টার? আমার এক মেয়ে ব্যারিস্টার আর একটা মেয়ে ডাবল মাস্টার্স ইউনিভার্সিটি অফ লন্ডন, শিক্ষিত করেছে মেয়েদেরকে টু সার্ভ দি কান্ট্রি। আমি এই দেশে 5 বছর আগে ব্রিটিশ ভিসা নিতে পারতাম, মানে পাসপোর্ট, আই হ্যাভ নট টেকেন ইট। আমি বাংলাদেশের গ্রিন পাসপোর্ট চেঞ্জ করব না, প্রস্তুতি নিয়েছি, পার্লামেন্টে যাব, তারপর দেখেন এই অবস্থা। প্রধানমন্ত্রী কি জবাব দিবেন যে এখন যে ইন্টারপোল দেখলো এটা অন্যায়ভাবে আমার মেয়ের নাম আমার ওয়াইফের নাম ঢুকিয়েছে, তারা উঠিয়ে দিয়েছে? হোয়াট টাইপ অফ প্রাইম মিনিস্টার শি ইজ? এসব কি জবাব দিবে? আমার বিরুদ্ধে 5 বছরের জেল দেখাইছেন আপনি, যে জমি যে আমি নাকি দখল করছি, ওই জমিই নাই ঢাকাতে, এটা ডকুমেন্টারি এভিডেন্স। এটা তো যে কেউ চাইলেই পর্চা টর্চা চেঞ্জ করতে পারবে না। এই যে কথাগুলো, আপনি তো আজিজের কাছ থেকে কিছু রিপ্লাই পেলেন যে কে সত্য বলে কে মিথ্যা বলে আমরা তো জানি, তার মানে তারেক সিদ্দিক একটা মিথ্যা ক্রিমিনাল, এটা সবাই জানে। এখন আমি আজিজকে, এই না যে আমি আজিজকে ক্লিন চিট দিয়ে দিব, হি শুড রিজাইন এন্ড টেল দি পিপল, টেল দি আর্মি, তোমাদের সার্ভ করতে পারছি না, আমি একটা চক্করে পড়ে গেছি। চক্করে তো, চক্করের জন্য আমি একবার চাকরি হারিয়েছি, কতবার একটা লোক স্যাক্রিফাইস করতে পারে, তারপরে এখন দেশে সাফার করছি। কিন্তু আমি যদি এখন ক্রিমিনালের সাথে কম্প্রোমাইজ করে বাংলাদেশে ফেরত যাই, তাহলে মানুষ আমাকে থুতু দিবে যে তোমার টাকা অর্থের জন্য ক্রিমিনালের সাথে তুমি, ওটা তো বিচার হবে, তারা হত্যা করেছে, অ্যাবডাকশন করেছে, প্রমাণ আছে। আর এখন এই টেপে দুটো প্রসঙ্গ আছে, একটু যদি আপনি বলেন 5ই এপ্রিল কি হয়েছিল এবং জমি জমা দখলের বিষয়টা কি? সেটা হলো 5ই এপ্রিল আমাকে যখন 2016-তে জমিটা ফার্স্ট, আমার সেকেন্ড বিজনেস আর কি, আমি তো জানতাম না, আমাকে তারেক সিদ্দিক বলতো যে আইকিবি বিক্রি করতে দিচ্ছে না, মানে আগেকার যে অ্যানাদার ক্রিমিনাল চিফ ইকবাল করিম ভুইয়া, তাকে তো সে তোমার পিছনে লেগে আছে, সে তোমাকে জমি বিক্রি করতে দিচ্ছে না। এবং তার বিরুদ্ধে অনেক ওমেনাইজিং কেস টেস, চুরির কেস লিখে সে উড়া চিঠি লিখলো, আমি না করেছিলাম। আরেকটা ছিল আকবর, ডিজিডিজিএফআই। আই সেড স্যার ইস্যু লিখছেন কেন, আপনি প্রাইম মিনিস্টারকে বলেন তাদের স্যাক করুক। তো যাই হোক, আমি তো বছরে একবার যেতাম ট্যাক্স টুক্স দিতে, মাসখানেক থাকতাম কম বেশি। দেন যখন বিক্রি হয়ে গেল 2016-তে, টাকা পয়সা বাগবাটারা হয়ে গেল, ঠিক আছে স্যার, আপনি যদি থাকতে না চান, ইউ গো আউট অফ দিস কি বলে কোম্পানি, ভাবিদের নাম তুলে দিই। কোম্পানি বন্ধ করলে স্যার আমার তো আরো কোম্পানির অনেক টাকা পয়সা খরচ করেছি, বায়না টানা করেছি, আমরা তো অ্যাকচুয়ালি ক্লিন জমি কেনার মতো টাকা থাকে না, অনেকে জমি ঢুকতে পারে না, আমরা কেস টেস 2-3 বছর ঠিক করে কম দামে কিনে বেশি দামে বিক্রি করি। দিস ইজ হোয়াট উই ডু। তো স্যার আপনি বেড়ে যান কোম্পানি, তাহলে নো, ইউ ক্লোজ দি কোম্পানি। ঠিক আছে, আপনি বলছেন, আমি ক্লোজ সিস্টেম শুরু করে দিয়েছি। হাইকোর্ট থেকে, যেটা 3-4 বছর লাগে, আমি হাইকোর্ট থেকে করলাম 2018-র ফেব্রুয়ারি মাসে মেবি। তারপরে জয়েন্ট স্টক কোম্পানির থেকে স্ট্রাক আউট করতে হয়, ডিসলভ করতে হয় নামটা, সেটা 2004-এর 5 তারিখ হলো, 2018-র 4 এপ্রিল হলো। তো এর মধ্যে আমি তারেক সিদ্দিক এবং তার ফ্যামিলির সাথে কথা বলতাম না, কেননা আমি 2017-র 25 ডিসেম্বর বাংলাদেশে গেলাম, দেখি আজিজ এবং জেনারেল নাজিমউদ্দিন, দুইজনই লেফটেন্যান্ট জেনারেল তখন, তারা আসছে, আজিজ তখনও চিফ হয়নি, অনেক রাত্রে আসছে, দোস্ত তোর কি হয়েছে, শাহিন সিদ্দিক আমাদের দুইজনকে ডাকছে। চিন্তা করেন, এক মহিলা, নট ইভেন মেট্রিক পাস মনে হয়, আনকুড ব্লাডি প্রোডাক্ট, 2 লেফটেন্যান্ট জেনারেল সার্ভিস, তার মধ্যে একজন চিফ হবে, হয়েছে পরে। আজিজ ডেকে বলেছে শহীদ ভাই আসতেছে, তার মেয়ে ব্যারিস্টার হয়েছে, এই জন্য একটা সেলিব্রেশন পার্টি দিচ্ছে, আপনারা কি কথা বলবেন না যাবেন না? এরা কিন্তু আমার কোর্সমেট, 33 বছরের বন্ধু। তাহলে হোয়াট ওয়াজ এ রিপ্লাই? দোস্ত আমরা কি রিপ্লাই দিব? আমরা এইটাই তো অবস্থা এই দেশে, যে একটা মহিলা 2টা লেফটেন্যান্ট জেনারেল সার্ভিং পটেনশিয়াল চিফ অফ বাংলাদেশ আর্মি কি বললো, 33 বছর অফিসার বন্ধুকে ডিফেন্ড করতে পারলা না। তোমরা তার কথা শুনে আমার কাছে গোপনে আসছে, আর্মির ওই ফ্ল্যাগ স্টার গাড়িতে আসেনি, প্রাইভেট কারে আসছে আমার সাথে দেখা করতে রাত্রে, দুইজনে লেফটেন্যান্ট জেনারেল। দেন আই সেইড যে এই যদি হয় অবস্থা, তোমরা যে কেউ যখন চিফ হবা, যদি শাহিন সিদ্দিকের চেয়ে শক্তিশালী তোমাদের কেউ কিছু বলে যে শুট শাহিন সিদ্দিক অর অ্যারেস্ট শাহিন সিদ্দিক, ইউ উইল ডু ইট। তো তোদের নিজস্ব তো কোনো শক্তি নাই, তোদের দিয়ে কি হবে ভবিষ্যতে আমি জানি না। একজন মিলিটারি জেনারেল
কি করে রিটায়ার্ড সোলজারদের আমি বুঝি না। হাউ কুড ইউ অ্যাবডাক্ট দেম? তাদের টর্চার করলা, 48 ঘন্টা পর ছেড়ে দিয়েছে। তারপর আবার পাওয়ারে আসার পর, আই এম দ্য ফার্স্ট ভিকটিম 2019-এ পাওয়ারে আসার পরে 10 তারিখে বোধহয় তারা শপথ করেছে, 13 তারিখে ওদেরকে অ্যাবডাক্ট করেছে, 10 মাস খবর নাই, তারপর তো একজন মরে গেল। আর আমার বাড়ি লুট করেছে 16 তারিখে। আপনার বাড়ি লুট সংক্রান্ত একটা অডিও টেপ আমরা একটু শুনবো, যে কিভাবে ঘটনাটা ঘটেছে। ছোট্ট একটু টেপ আমরা একটু শুনি। কাউন্টার টেরোরিজম তল্লাশি। জি আচ্ছা, এখন দোস্ত এমন একটা অবস্থা, কে যে কার বিরুদ্ধে যে কোথায় দিয়ে যে কি এটা করে, সত্যি কথা যে এটা হচ্ছে না, বুঝছো স্যার, কি হয়েছিল ওইখানকার বিষয়টা, ঠিক আছে তো? আচ্ছা বুঝছি। আচ্ছা, ওই কাউন্টার টেরোরিজম এনটিএমসির সাথে ছিল না, তারা কাউন্টার টেরোরিজমের সাথে। হ্যাঁ, কাউন্টার টেরোরিজম ওরা গেছিল, আর কি গেছিল সাথে দোস্ত ওইটা জানি না। আর ওই 3 জন গেছিল, আকিদুল। না। আচ্ছা, না, ওরা গেছিল না জানি না। এটা করাইছিল কাউন্টার টেরোরিজমের আছে ওই যে মনির যে ছিল এডিশনাল ডিআইজি মনির, ওদেরকে কাউন্টার টেরোরিজম। এখন কি ওই শোন দোস্ত, মনির কি ফৌজ? মনির ফৌজ না সিভিলিয়ান? না, পুলিশ। ও আচ্ছা। না শোন, এখন কথা হলো যে উনি বলছে কাউন্টার টেরোরিজম, এখন কি এমটিএমস এর লোক গেছে না কাউন্টার টেরোরিজমের লোক গেছে, এটা তো আর দোস্ত যেহেতু ওখানে ছিলাম না, এটা তো আর বলতে পারি না। বলছে আমি তো সেটা বলে দিয়েছি। আর তুই একটা জিনিস যেটা বলেছিলি ওই যে ইয়েটার ব্যাপারে, ভাষা সার্চের ব্যাপারে, 2018 সালের আগে 17 সালের শেষের দিকে এই ক্যান্টনমেন্ট অ্যাক্ট এটা হলো চেঞ্জ হয়ে গেছে, জেনারেল ফেলালের সময় এটা চেঞ্জ হয়ে গেছে। এটা নিয়ে আর্মি থেকে বহু চেষ্টা করেছিল, অনেক কিছু তারা বাদ দিয়ে দিয়েছে। ওই যে রিটের পারমিশন এগুলো কিছু নাই এখন নতুন ক্যান্টনমেন্ট অ্যাক্টের মধ্যে। আমরা তারপর চিঠি দিয়ে ইয়েটার ব্যাপারে যেগুলো করা হয়েছে যে না, দে হ্যাভ টু ইনফর্ম করতে হবে। হ্যাঁ, ওইখানে হলো যে কোনো কোনো জায়গায় হলো যে আমাদের লোকজন ইয়াতে ইনফর্ম করে জানালি, কিন্তু ওই যে রিটেন পারমিশন নিতে হবে বা ওয়ারেন্ট দেখাতে হবে, এগুলো কিন্তু না। ওই যে নতুন যে ইয়ে করছে ক্যান্টনমেন্ট অ্যাক্ট করেছে, ওই অ্যাক্টের মধ্যে এগুলো নাই। আগের ক্যান্টনমেন্ট অ্যাক্ট এটা অনেক বাদ দিয়ে দিচ্ছে। আমি তোকে ইন্টারনাল জিনিসগুলো একটু বলছি, এগুলো রেফারেন্স দিস না কোথাও। না, এটা দরকার না। আরেকটা জিনিস বলছি, নাই বাট তোকে তো জানাই নাই, তুই তো জানছিস 2 দিন পরে। না, শোন, আমি তোকে বলি, আমি তো রোজা রাখছি, মিথ্যা কথা বলবো না। আমাকে যে জিনিসটা হয়েছে, যেদিন হয়েছে, এটা হয়তো হওয়ার পর হয়েছে না হচ্ছে, আমি তো এক্সাক্ট টাইমটা জানি না। হি র্যাং মি থ্রু হলো রেড টেলিফোন, বুঝছস? হি আচ্ছা, he rang me from his office through that telephone যে এরকম কিছু যে ওর লোকজন তারা তো আছে হলো যে কাউন্টার টেরোরিজম গুলোর কাছে আছে, তাদের কাছে কিছু ইনফরমেশন দিয়েছে, তারা ওইটার ইয়াতে নিয়ে। না, কোন লোকজন? ওই যে আকিদুল, খোরশেদ, জহুর, ওরা নাকি কি তথ্য দিয়েছে যে ওইখানে হলো গেলে হলো কি জাল স্ট্যাম্প পাওয়া যাবে, এটা পাওয়া যাবে, এটা পাওয়া যাবে, জাল আইডি কার্ড, এই ধরনের নাকি কি পাওয়া যাবে। যাক, আমাকে এটা বলো যে এগুলোর উপরে ভিত্তি করে ইয়াতে যাবে, ডিজেফাই যাবে। হ্যাঁ, ওই যে না ইন্টেলিজেন্সের লোকজন থাকবে, ওরা আসবে, এইটা জাস্ট আমাকে এতটুকু বললো। হ্যাঁ, এবং যে ওরা হলো যে ওয়ারেন্ট এগুলো নিয়ে যাবে। তো এখন যদি অ্যাডভাইজার যদি আমাকে যদি জানাই, কেন সে যে স্যার দে ক্যানট গো উইদাউট ইয়াতে, তুই জাস্ট চিন্তা করে ইফ ইউ আর ইন মাই পজিশন। না, এটা কোনো ডাউট নাই। আমি যেটা জানাইছি, বাট আমি যেটা ওগুলো খবর পাইছি অ্যাকচুয়ালি আমাকে কিন্তু জানাইছিল। হ্যাঁ, হয়তো যে আমি এক্সাক্ট টাইমটা জানি না, বাট হি কল মি থ্রু হলো রেড টেলিফোন, জাস্ট এরকম একটা জিনিস। আমি তখন হলো যে ইয়াকে এটা যখন উনি রেখে দিল, তখন হলো আই গিভ এ কল টু আমি চিন্তা করলাম যে আমি দিন কি হয়েছে না হয়েছে, বলে যে স্যার এগুলো তো ওরা তো ইয়াতে ছিল, ওদেরকে তো কাউন্টার টেরোরিজমে দিয়ে দিয়েছে, ওরা নাকি কি ইনফরমেশন দিচ্ছে। তো সকালে আমাকে বলেছিল যে এরকম ওরা হলো ওখানে যাবে। হ্যাঁ, এই জিনিসটা তো সেক্ষেত্রে এটাকে বলে যে যে জিনিসটা করেছে এটা হলো আমার ওইখানে লোক ছিল। আমরা যেটা শুনলাম তাতে তো মনে হচ্ছে যে কদিন পরে সেনাপ্রধানের বাড়িও পুলিশ তল্লাশি করার জন্য খুব বেশি সমস্যা হবে না, যখন পুলিশকে যে পরিমাণ ক্ষমতায়িত করার চেষ্টা। এক্স্যাক্টলি, বাট এখানে পুলিশের ক্ষমতায়িত না। কিন্তু একটা জিনিস খেয়াল করেন, পুলিশ গেছে, পুলিশ কিন্তু রিপোর্ট দিয়েছে 10 মাস পরে যে আমার এই 3টা লোকরে, খোরশেদ, আকিদুল এবং জহুর, তারা নাকি ইসে ছিল। আমার কাছে চিঠি আছে, পুলিশ যখন তাদেরকে 10 মাস পরে প্রিজন সেলে নিয়ে গেল,
যে তারা তবলিগ জামাতে ছিল, নারায়ণগঞ্জ থেকে ধরে নিয়ে এসছে। দিস ইজ ওয়ান পার্ট, মাস্ট রিমেম্বার। না আমি পুলিশ ভাইদের বলবো, এই যে আইজিদের কথা শুনেন, তারেক সিদ্দিকের মতো মাফিয়াদের কথা শুনেন, আজকে আপনাদের ব্যবহার করলো আমার বিরুদ্ধে, কিন্তু গোপনে আমার সাথে আবার সমঝোতা করতে চাচ্ছে। বুঝে দেখুন আপনারা। আমি আবার সবাইকে বলছি, প্লিজ, সবকিছুর প্রায়শ্চিত্ত আছে। ডু নট থিঙ্ক আপনাকে সেভ করবে ইন্স্যুরেন্স যে আপনাকে পৃথিবীতে পাঠিয়েছে। কার ভয়ে আপনারা যে লুটপাট করলেন, যে ব্যক্তিকে প্রাইম মিনিস্টার নিজে সম্মান ফিরিয়ে দিয়েছেন, পৃথিবীর ইতিহাসে নাই এটা, যে রিটায়ার্ড কোর্ট মার্শাল ক্যান্সেল, প্রমোটেড টু ফুল কর্নেল এন্ড রিটায়ার। তার মানে এখন তো মানুষ বলবে তাহলে তিনিও টেরোরিস্ট। উনি কি আমার ইতিহাস না জেনে দিয়েছেন যে আমার প্রতি অন্যায় করেছিল, ওইটা হয়েছে। এবং এই যে আপনি বললেন যে এখন চিফের বাসায় পুলিশ যেতে পারে, ডোন্ট ব্লেম পুলিশ। এই তারেক সিদ্দিকের মতো গুন্ডারা যাদেরকে বিচার করতে পারছেন না প্রাইম মিনিস্টার, কি কি কারণ হতে পারে? হয় তিনি বধির হয়ে গেছেন, ওই যে করোনায় আছে না, বধির, কানে শোনে না, চোখে দেখেও দেখে না, এই হয়েছেন। না হলে তারেক সিদ্দিক তাকে আটকিয়ে রেখেছে, শি হ্যাজ নাথিং টু ডু, অর শি ইজ দ্য বস অফ তারেক সিদ্দিক অফ ডুইং দিস থিংস। এগুলো তাকে বলতে হবে তো গণতন্ত্রের জন্য। আজকে কোনো বাড়ি সেফ না। আমার বাসা কেন, সেনাপ্রধান কেন, কোন মিলিটারি রিটায়ার অফিসারের বাসাও সেফ না। কেননা পুলিশের সিস্টেম গণতন্ত্রে নাই। বাট পুলিশের দোষ দিবেন না, কন্ট্রোল করে তারেক সিদ্দিকের মতোই আইজিজরা, যারা গণতন্ত্র চলতে দেয় না। কোন মানুষের বাসা সেফ না, কেন সিস্টেম নাই। জি, কর্নেল শহীদ, আমার অবজারভেশনটা অন্য জায়গায়। আমার অবজারভেশনটা হচ্ছে ধরেন আর্মির যে সুপ্রিমেসি ছিল, সেই জায়গাটায় আর্মিকে একটু হেয় প্রতিপন্ন করার চেষ্টা চলছে। অর্থাৎ ক্যান্টনমেন্টের মতো এলাকায় পুলিশ যাবে, তাদের তেমন কিছু লাগবে না, আর্মি হেডকোয়ার্টার জানবে না, তাদের কোনো লোক উপস্থিত থাকবে না, তারা এসে তাদের মতো করে কাজ করতে পারবে। অর্থাৎ পুলিশকে একটু মোর মানে ক্ষমতায়িত করার চেষ্টা মনে হচ্ছে আর কি। আপনার এই না, এটা কিন্তু ভায়োলেশন অফ দি ল। ও তো বলতেও পারেনি, ও বলবে কোত্থেকে? ও তো ধান্দায় আছে কাকে কত টাকা হাজারের কাজ দিবে না দিবে। নিজেও তো বললো নিজের ভাগনাকে কাজ দিয়েছে। এটা কি দুর্নীতি নাকি? আপনি দেখেন টাকা পয়সা ভাগ হয়, আরে সরকারি টাকা, এগুলো তো টেন্ডারের মাধ্যমে হবে, সে ভাগ করবে কেন? প্রাইম মিনিস্টারও বা কেন বলবে, আর ওই বাটপার তারেক সিদ্দিক কেন বলবে? এই হচ্ছে। বাট আমার প্রশ্ন হচ্ছে যে এগুলো যখন রাষ্ট্র সিস্টেম কাঠামো ধ্বংস হয়ে যায়, তখন আইন বলতে কিছু নাই। ক্যান্টনমেন্ট অ্যাক্ট আছে। এই যে পিএনজি শুনেন আপনি, পিএনজি দেয় যে মানুষ, পিএনজি দেওয়ার কোনো অধিকার নাই কিন্তু সেনাবাহিনীর কোনো আইনে নাই। আমার রিসার্চে বেরিয়ে আসছে। কেননা পার্সোনাল নন গ্রাটা ইজ এ ডিপ্লোম্যাটিক টার্ম, এক দেশ থেকে আরেক দেশে মানুষকে যেতে। আর আমার যদি পিএনজি, যে আইকিবি দিয়েছিল আমাকে পিএনজি, কি বলে জানেন? যে আমি পিএইচডি করছি মিলিটারি ইন্টারভেনশন অ্যান্ড ইটস ইফেক্টস অন দ্য ডেমোক্রেটিক প্রসেস অফ বাংলাদেশ, এটা আমার টপিক। ওই চিঠিটা পাঠাবো, এটা জানাতে হবে জাতিকে। এবং সে লিখছে যে আর্মিকে নিয়ে আমি গবেষণা করছি গণতন্ত্রের জন্য, আই এম দ্য ফিউচার থ্রেট অফ দ্য নেশন। আমি যদি ক্যান্টনমেন্টে না ঢুকতে পারি, তাহলে তো আমাকে প্রাইম মিনিস্টার জেলে ঢুকানো উচিত। ক্যান্টনমেন্ট যদি আমার দ্বারা সেফ না হয়, দ্য সেফেস্ট প্লেস অফ এ কান্ট্রি আমার পিএনজি করে রাখে, তাহলে তো আই এম নট সেফ টু দি সিভিলিয়ান লাইফ অলসো। আই শুড বি পুট ইনটু প্রিজন। অধিকার কে দিয়েছে আর্মিকে? এটা মার্শাল ল সিস্টেম। প্রাইম মিনিস্টাররাও তো পাওয়ারে যাওয়ার পরে একদম থাক্কুম থুক্কুম করে হাঁটে আর মনে করে যে সবকিছুর মালিক তারা। তারা তো দেখে না যে এখনো আর্মি বুকে মার্শাল কথাটা আছে। কোন ডেমোক্রেসিতে এসব আছে? সবাই ব্যস্ত থাকে অন্য কাজে। এগুলোর পরিণতি খুবই খারাপ এবং হবে। কেননা 18 কোটি মানুষের জীবন এই 2-4টা গুন্ডা বদমাশ ধ্বংস করতে পারে না। আজিজ এখন নিজেকে অসহায় দেখা যাচ্ছে ঠিকই, এরকম প্রত্যেকটা ডিপার্টমেন্টের হেডরা অসহায়, জাস্ট বিকজ অফ গুন্ডাতন্ত্র, যেটা স্বাধীনতার পর থেকে শুরু হয়েছে। ওটা আবার রিসার্চের বিষয়। ওটা ওয়েল ইফ আই ক্যান কভার ইন ডিউ কোর্স অফ টাইম অর মাই বুক উইল বি আউট, যদি বেঁচে থাকি। কেননা এখন তো আমি প্রাইম মিনিস্টারকে গত 2 বছর ধরে বলেছি যে আপনাকে আমি এখনো মাননীয় বলছি, কারণ আপনার 3 মিটারের মধ্যে হলো তারেক সিদ্দিক বসে, আপনার আত্মীয় প্লাস আপনার শক্তিশালী উপদেষ্টা, তার বিচার করুন। না হয় আমি কিন্তু আপনাকে আর মাননীয় বলবো না। 2 years গন, বিচার পাবো না কেন? কোটি কোটি টাকা ট্যাক্স দিয়েছি, ট্যাক্স ফাইল দেখুন।
দিস ইজ দ্য কন্ডিশন। আপনি একটা তারেক সিদ্দিকের মতো গুন্ডাকে বিচার করতে পারেন না। আপনারা বলেন যে স্বাধীনতার স্পিরিট, কিসের স্পিরিট? ও তো মুক্তিযুদ্ধই করেনি, ও তো ঢাকাতে ছিল। আমার বড় ভাই মুক্তিযুদ্ধ 70 ইয়ার্স ওল্ড, তাকে ধরে নিয়ে গেছে যাতে করে আমি সমঝোতা করি, টর্চার করেছে 10 দিন মুক্তিযোদ্ধাকে। আপনি মুক্তিযোদ্ধার স্পিরিটের কথা বলেন, খেলা পেয়েছেন। শহীদ ভাই, আমরা আজকের মতো আমরা শেষ দিকে আমরা ছোট ছোট দুটা ক্লিপ শুনবো। যে ক্লিপ দুটো আমার মনে হচ্ছে যে আপনার বন্ধুর এক ধরনের সারল্য আমার চোখে এসে লেগেছে। আমরা যদি ক্লিপটা শুনি, জেনারেল আজিজের ছোট দুটা ক্লিপ। তুমি ইলেকশনের আগে ইয়াতে ছিল, এখন তোমার এই যে ডিজিএফআই, এনএসআই, ওদের সাথে তোমার ইয়াতে নাই, সব চিফ সাথে ওদের সাথে মানে ভালো সম্পর্ক রাখা। আমি বলছি স্যার এক্সকিউজ মি স্যার, আল্লাহ স্যার সেনাপ্রধান বানাইছে স্যার, আমি যদি কালকে রিটায়ারও করি স্যার, আই উইল রিটায়ার এজ এ চিফ। আমি স্যার যেই অফিসার গুলোকে প্রমোশনের জন্য আমি হলো যে তদবির করেছি, যারা আমার হাতে এগুলো ইয়েতে হয়েছে, আমি তাদের সাথে এগুলো ম্যানেজ করে চলবো, তো ইয়াতে আমার কি স্যার কোনো দুর্বলতা আছে স্যার? এবং আরেকটা হচ্ছে এই ক্লিপটা। তো আমি তো বিজেপিতে কাজ করার সুবাদে এবং করাতে তোর সম্পাদক থেকে শুরু করে, জার্নালিস্ট থেকে শুরু করে, পলিটিশিয়ানদের সাথে শুরু করে, ব্যুরোক্রেট, আল্লাহ তো আমাকে একটা তো ভালো একটা সার্কেল দিয়েছে, যারা আমাকে চিনে জানে, আমার সম্পর্কে ব্যক্তিগত একটা রিলেশন হয়েছে। তারা বিভিন্ন ভাবে আমার দিকে যে অফিসে এসে কোনো হয়তো বড় কোনো পত্রিকার সম্পাদক এসে বলে যে আজিজ ভাই ইজ দ্যার এনিথিং রং? আমাদের কেন না বাইরে খুব বেশি আলাপ আলোচনা হচ্ছে সেনাবাহিনীকে নিয়ে, খুব ধরনের তারপরে এরকম এইসব বলতেছে, ওই পলিটিশিয়ানরা বলতেছে, এই বলতেছে, ইভেন দু একটা মানে অন্য জায়গা থেকে একজনে এসে এরকম আমাকে এইসব ইয়েটা বললো যে আই ফেল ফ্রম দি স্কাই, এমন যে ভাই কি বলতেছে কি আছে, মানে যে আমি নিয়ে নিচ্ছি ক্ষমতা, মানে মিলিটারি কু, শোনোস না নিয়ে ভাই আপনি নিলেও দিন ফিরিয়ে দিয়ে না। আমি যে হঠাৎ টকিং ফর গডস সেক। তো আপনার কি মনে হয় আপনার বন্ধুর কি ক্ষমতা নিবে? না, প্রথম কথা হলো যে অসহায়তার কথা তো আপনি বলেছেন। অসহায়তার কারণ হচ্ছে হলো রাষ্ট্রে যখন গণতন্ত্র থাকে না, জনগণের গণতন্ত্র থাকে না, জনগণের কাছে কোনো জবাবদিহি করতে হয় না। এখন সে বাংলাদেশে মিলিটারি কু আর সম্ভব না, হাইলি ডেমোক্রেটিক কান্ট্রি বাংলাদেশ, বাট কু হবে। কি কু? জনগণের কু। গণ অভ্যুত্থান ভেসে যাবে দেশ, বেশি দেরি না। এবং এই সব মিলিটারি আমাকে অনেকে ফোন করে যে স্যার আপনি আসেন, পুরো ঢাকা ক্যান্টনমেন্টের লোক আপনাকে রিসিভ করতে যাবে, লক্ষ লক্ষ লোক আপনাকে রিসিভ, আমরা চিনি আপনাকে সেকেন্ড লেফটেন্যান্ট থেকে, আপনি আসেন। কিন্তু তা তো না। আপনি হয়তো একটা অভ্যুত্থান করে একজনকে শেষ করলেন, এটা শেষ নেই, আরো খারাপ হবে। মিলিটারি রুল কখনো ভালো হতে পারে না পৃথিবীতে, ইতিহাস দেখুন আপনি। তবে কর্নেল শহীদ বললো যে একটা হি শুড নট অ্যালাউ সাংবাদিকরা এই ধরনের কথা বলবে চিফের অফিসে এসে। এটাও মানে কি বলবো, কি হয়ে গেছে আই ডোন্ট নো। সে আমাকে জাস্ট একটা মিনিট, আমি যখন আমার বিরুদ্ধে যখন বললো যে আমি অভ্যুত্থানের চেষ্টা করছি জেনারেলদের নিয়ে, ওই যে পত্রিকায় আসলো এপ্রিলে বা মার্চের দিকে, আমি তখন একটা কথা বলেছিলাম তাকে নিয়ে যে ইউ থিঙ্ক বেটার, ইউ আর ট্রাইং পসিবলি, ডু নট ট্রাই টু বি স্মার্ট। তখন এই ফার্স্ট টাইম 2 বছর তার ব্যাপারে আমি বললাম। সে তখন আমার যে কোর্সমেট গুলো আছে, সে মনে করে আমি তো কোর্সমেটদের সাথে খুব ইন্টিমেট, কোর্সমেটরা যদি কিছু লেখে আমার বিরুদ্ধে, তা আমাদের একটা গ্রুপ নেট আছে, কি বলে ওটাকে, ভাইবারে, আমি ওটা থেকে বের হয়ে গেছি 2 বছর আগে। ওখানে সবাই আমার এগেইনস্টে কমেন্ট দিল কোর্সমেটরা। সে আবার এটা পাঠিয়েছে আমাকে, আমার ওয়াইফকে, আমাকে না, যে সব কোর্সমেটরা খেপে গেছে, আমাদের কোর্সমেট হলো একজন আমাদের গর্বের, সো ইউ শুড নট টক লাইক দিস। আমি শুধু বললাম যে আই এম ডিলিং উইথ দ্য ডেমোক্রেসি এন্ড সার্ভাইভাল অফ দ্য কান্ট্রি অফ 18 crore পিপল। তোরা কোর্সমেটরা কি বললি, একতলে আমার পক্ষে ছিলি, ওই তোদেরকে তো 2টা দিলেই অন্যদিকে চলে যাস। আমি 2-1 জনের কথা বলছি। এখন সে কোর্সমেটদের আমি অনেক আবার ফোন করেছে, দোস্ত আমাদের এটা লিখতে হয়েছে, উই আর ফোর্স, অনেক কিছু লিখেছে। দেন আমি তখন কি বলে, আমি এখন কোর্সমেটরা কি বলবে আমার সাথে বলার 3 দিন পর থেকে সেই স্টার্টেড ট্রাইং টু টক টু মি। কর্নেল শহীদ একটি লক্ষণীয় বিষয় হচ্ছে
যে সেনা প্রধানের সঙ্গে যারা তার দপ্তরে যে কথা বলছেন, তারা তো আর বিএনপি জামাতের কেউ তো আর যেতে পারছেন না, আওয়ামী লীগ পন্থী লোকজনই যাচ্ছেন, এবং আওয়ামী লীগ পন্থী লোকজনই তাকে বলছে আপনি চাইলে কু করতে পারেন, তবে বিএনপি কে দিয়েন না। এই যে কথাবার্তাগুলো, এইসব কথাই কিন্তু যদি প্রফেশনাল আর্মি হয়, হি ইজ সাপোজ টু বি অ্যারেস্টেড। এটাই। তবে সব কথা শেষ কথা, আপনার একটি বক্তব্য আছে আমার কাছে, আমার মনে হয় যে জেনারেল আজিজকে এর থেকে ভালো পরামর্শ এ পর্যন্ত কেউ দেয় নাই, যেটি আপনি দিয়েছেন। আমি একটু টেপটা একটু শুনতে চাই। আমি 2000 না, মেজর থাকতে যখন একটু বুঝি আর কি, রাজনীতি ফাজনীতি নিয়ে, দেশ নিয়ে যখন এত গন্ডগোল, আমাদের দেশটা তো একটা গন্ডগোলেরই দেশ, টিভি খুললেই তো গন্ডগোল দেখা যায় সেই ছোটবেলা থেকে, তাই না? তখন আমি চিন্তা করতাম যে মিলিটারি, আমি তখন মেজর আর কি, যে আমাদের যদি একটা মিলিটারি চিফ একদিন রিটায়ার করতো, এরা তো রিটায়ার করে চলেই যায়, অনেকে কেউ চেনেই না। একটা মিলিটারি চিফ যদি একদিন রিজাইন করতো in protest of the interference in his job and in protest of the thing that he wants to get justice he does not get, তাহলে বাংলাদেশের ডেমোক্রেসি সারা জীবনের মতো স্ট্রং হয়ে যেত। আমি সেটাই সেদিন মতিকে বলতেছিলাম যে দোস্ত, হি ইজ আওয়ার কোর্সমেট, চিফ হয়েছে, এটা খুব গর্বের বিষয়। হ্যাঁ, কিন্তু এই গর্ব আগামী 300 বছর থাকবে। সে যে অন্যায়ের বিরুদ্ধে প্রোটেস্ট করে, যে তারেক সিদ্দিকীর মতো লোক, he does not behave the way he should behave. So you understand. Thank you very much for bringing it out. That's what I want. আমার ব্যক্তির জন্য ছেলে তো আমি তার সাথে ঝগড়া হবে কেন? 2009 থাকতাম, এতদিন আমি সিনিয়র মিনিস্টার থাকতাম, আমার কোটি কোটি টাকা ছিল, মানে আমার ওয়াইফে, আমার টপ লেভেলে যোগাযোগ ছিল। Why should I leave the country? Because মাফিয়া কখনো টিকতে পারে না। They have to go someday. And I did not want to be part of that. এই আজিজ টাজিজ সবাইকে সেটার পার্ট হতে হবে। এই যদি আমাদের পলিটিশিয়ানরা এটা না বোঝেন, প্রধানমন্ত্রী যদি না বোঝেন, everybody have to pay. I am just telling this because স্পষ্ট বলা আছে nothing goes unpaid. You must understand that. তবে আমি যদি আপনার কাছে একটু বিষয় জানতে চাই কর্নেল শহীদ, যে জেনারেল তারেকের সাথে আপনার যে ব্যবসায়িক বিরোধ, সেই বিরোধের জের ধরেই আসলে এত কিছু, আপনি দেশ ত্যাগ করলেন, তিনি আপনার বিরুদ্ধে, আপনি তার বিরুদ্ধে, কিন্তু জেনারেল তারেককে শক্তিশালী করার ক্ষেত্রেও তো আপনার অবদান আছে। একটা সময় কিন্তু আপনি শক্তিশালী করেছেন। আচ্ছা, শক্তিশালী করা এক জিনিস, সাথে কাজ করা এক জিনিস। আপনি যখন একটা পাওয়ার হাউসে কাজ করবেন, আপনি জাস্ট একটা শ্রমিক। তারেক সিদ্দিকরা তো পাওয়ার হাউস। সে শুধু শেখ রেহানার দেবরই না, তার মা, ওর নাম কি, জিল্লুর রহমান যে প্রেসিডেন্ট ছিলেন, তার ওয়াইফ যে সিলভি রহমান না সামথিং, আই ফরগটেন হার নেম, যে মারা গেছে 21শে আগস্টে, হার নেম প্রেসিডেন্ট আবির রহমান হচ্ছে তারেক সিদ্দিকীর মার ছোট বোন। মানে তারা পাওয়ার হাউস অনেক আগের থেকে, এরা সব সরকারের আমলে পাওয়ারফুল। এবং ওই যে জেনারেল আতিক ছিল যে এরশাদে, সে কে জানেন? তার ওয়াইফ আর তারেক সিদ্দিকের বড় ভাই যে রফিক সিদ্দিক, আপন বোন ভাইরা। অতএব এরশাদের আমলের সুযোগ নিয়েছে এরা, এদের লিঙ্ক ইউ নট আন্ডারস্ট্যান্ড। সো আমি কি তার পাওয়ার করবো? আমি তার সাথে কাজ করেছি, ডেকেছে, হ্যাঁ, আই হ্যাভ হেল্প হিম, আমার ব্রেন যতটুকু পেরেছে, লেখালেখি যতটুকু করার করেছি। He came to power. I mean, the Awami League has come to power, but when I have seen this power will be most corrupted and disastrous for the nation, I left the country. And আপনারা একটা জিনিস বলেছেন, ব্যবসায়ী বিরোধ। প্লিজ, আই সে কোন ব্যবসায়ী বিরোধে আসেনি। ব্যবসায়ীরা কোনোদিন আসে নাকি টাকা ছেড়ে? কোন ব্যবসায়ী আসছে বলেন আপনি আমাকে? আর আমি জীবনে ব্যবসায়ী না, আমি কিন্তু এখনো ব্যবসায়ী না। আমি ওই কোম্পানির চিফ এক্সিকিউটিভ, আমার ওয়াইফের আন্ডারে তারেক শাহিন সিদ্দিক, তারেক সিদ্দিক ওয়াইফের আন্ডারে আমার 5 লাখ টাকা বেতন দিত, সেটা দিয়ে আমি চলতাম। বাট সব কাজ আমিই করতাম, সিগনেচার টিগনেচার এভরিথিং আমাকে পাওয়ার দেওয়া হয়েছিল, বিকজ কিছু ক্যাপাসিটি তো আছে কাজ করার। কিন্তু আই হ্যাভ নট এম্পাওয়ার্ড হিম। যখন দেখলাম আমি কাজ করলাম, একটা নবল কজের জন্য ক্ষমতা চেঞ্জ হয়েছে, দেশে গণতন্ত্র আসবে, আমি তখনই বুঝতে পেরেছিলাম যে দিস পিপল আর দি ওয়ার্স্ট পসিবল ক্রিয়েচার, আই লেফট দি কান্ট্রি। আমি কি করে এম্পায়ার করলাম? এম্পায়ার বরং আপনি একজন অফিসারের নাম নিচ্ছেন, ওসব নাম নিতে চাই না।
তারা 2018 পর্যন্ত এম্পায়ার করেছে, সে সরকারকে এম্পাওয়ার করেছে, এখন সরকারের বিরুদ্ধে বলতেছে। ওইটা বলেন। আর I have faced court martial when I've seen something wrong. In 2004, Almighty has rewarded me. And again, আমি কি দুই সরকারের সময় খারাপ হইতে পারে একটা লোক? বিএনপি সময় কোন মার্শাল এই আমলে এখন দেশ তো টেক না, আমাকে থাকতেই তারা এই কেস টেস করে আমি যেতে পারছি না, আমি যাবো। আইডিওলজি, আরেকটা শেষ কথা, আইডিওলজিক্যাল কারণে অর্থাৎ ইথিক্যাল ভ্যালুজ এর কারণে I left the country. I have not empowered him. কোনো ব্যবসায়িক ঝগড়া হয়নি। ব্যবসায়িক ঝগড়া হয় নাকি? পাহাড়ের সাথে আসি কোটি 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 টাকা কামাই করে, শাহেদের মতো বাটপার টাটপাররা কিনে করেছে। আর আমি, থ্যাংক ইউ ভেরি মাচ, ইউ কল মি। আমি কিন্তু মিডিয়াতে আমাকে অনেকেই ডাকে, আমি মিডিয়াম্যান হতে চাই না, বিকজ এই মিডিয়াম্যান এখন ঘৃণিত হয়ে গেছে। এই যে শাহেদকে মিডিয়াম্যান করেছে কারা আপনারা জানেন, আমি নাম বলতে চাই না। সেই শাহেদ কি বলেন? কাজ করতে হবে, জনগণকে পৌঁছাতে হবে, রাস্তায় নামতে হবে। এই যে অনেকে বলে, আমাকে ফোন করে কিছু সিনিয়র লিডার, উত্তরপাড়া তো আপনার যোগাযোগ আছে, ইউ ক্যান ডু সামথিং। আপনাদের জন্য এই অবস্থা, আপনারা হলো টেম্পোরারি চিন্তা করেন, কেমনে ক্ষমতা যাওয়া যায়, মাল কামানো যায়। জনগণকে পার্মানেন্টলি একটা ডেমোক্রেসি দেবেন এই চিন্তা করেন না তো। উত্তরপাড়া আমার বন্ধু আছে, সো হোয়াট, প্রয়োজন হলে হি উইল বি প্রিজন। খারাপ দিয়ে খারাপকে ধ্বংস করতে আল্লাহ বলেনি, এটা সোশ্যোলজিতেও বলে না যে একজন খারাপকে দিয়ে আপনি খারাপ ধ্বংস করতে যাবেন। You must have ethical values. জি, আমরা অনুষ্ঠানের একদম শেষ প্রান্তে, আমি দুটো বিষয় যেতে চাই। আপনার কি মনে হয় যে এই ফোনালাপ এর উপর ভিত্তি করে এই অনুষ্ঠান প্রচারের পর, ফোনালাপের উপর ভিত্তি করে এই অনুষ্ঠান প্রচারের পর জেনারেল তারেক কি আপনার বন্ধুকে তার পদে থাকতে দেবে? I don't know, but সেই সাহস পাবে না, বিকজ সে তো তার অসহায়তার কথা বলেছে। হ্যাঁ, সে অন্যায় করেছে, ইলেকশনটা করেছে, এবং আমার অনেক সেনাবাহিনীর লোক ফোন করেছে যে স্যার, জাতিকে সার্ভ করতে পারলাম না, জাতির সেবা করতে পারলাম না এই গণতন্ত্রের ইলেকশনে, আমাদেরকে ক্যাম্পে বসিয়ে রেখেছে। এটা কি আজিজ করেছে? তাকে তারেক সিদ্দিক বাধ্য করেছে। তো আপনি মনে করেন তারেক সিদ্দিক তাকে বের করে দিবে? সে অনেক কিছু জানে, তখন তো সেও তো ফাইনাল কামড়টা দিবে। এই জন্য বলছি প্রধানমন্ত্রীকে, গণতন্ত্রের পথে আসেন, মহাবিপদ, কেউ বাঁচাবে না, কোন দেশ না। 18 কোটি লোক তার দেশ বাঁচাবে, একবার বাঁচিয়েছে 1971-এ। They will do the right thing. Nobody will save you. Nobody. এই দেশ দুদেশ যাই বলেন না কেন। তবে শহীদ ভাই, you should strengthen your democracy. বিদেশিরা বন্ধু হিসাবে আসবে, মাস্টার হিসাবে না। আপনি পাওয়ারই আসছেন মাস্টার, বিদেশি মাস্টার নিয়ে। বন্ধ করেন এসব, এগুলোর পরিণতি ভালো হয়নি, ইতিহাসে আছে, হবে না। তবে শহীদ ভাই, এই টেপের এই যে টেলিফোন কথোপকথনে একটি বিষয় স্পষ্ট যে সুশৃঙ্খল বাহিনী বা সেনাবাহিনী সম্পর্কে যে ধারণা ধরেন আমি পোষণ করতাম বা সাধারণ মানুষ পোষণ করে, ভেতরের অবস্থা কিন্তু ততটুকুই বিশৃঙ্খল। এবং প্লিজ, আমি বারে বারে বলে আসছি, 99.99% পিপল আর গুড। এখন সেনাপ্রধান একটা ইনস্টিটিউশন, সে বলেছে, আপনি শুনেছেন, কিন্তু ইনস্টিটিউশন যে চালায় তার যদি সামরিক মেন্টালিটি না থেকে পলিটিক্যাল মেন্টালিটি, যেভাবে কথাবার্তা বলেছে, তার যদি গান্ধা টাইপ মেন্টালিটি থাকে, মিলিটারিজম না থাকে, প্রফেশনালিজম না থাকে, তাহলে তো এফেক্টেড হয় আর্মি। কিন্তু বাংলাদেশ আর্মিকে এফেক্টেড করা যায় না। 99% পিপল আর গুড। এই দুই একটা ওভার অ্যাম্বিশিয়াস অফিসারদের জন্য উই আর সাফারার, বাট দ্যাট উইল বি ওকে টুডে অর টুমরো। আমরা তো সেটা অ্যাড্রেস করিনি। আমার টিচার বলেছে ইউনিভার্সিটিতে যে I don't think that somebody has really done the research like that, the way that you have done. Yes, your democracy is at stake because the military is allowed to intervene directly or indirectly. Indirectly কোনটা? যেটা পলিটিশিয়ানরা ব্যবহার করে, যেভাবে এখন শেখ হাসিনা তারেক সিদ্দিক ব্যবহার করছে আর্মিকে। পুরো আর্মিকে না, করছে হলো আজিজকে দিয়ে। কারণ আজিজকে, এই তারেক সিদ্দিক আমার বাসায় আসছিল 2017-তে, সে আমাকে বলল শহীদ নেক্সট আজিজই হবে। আমি স্যার ঠিক আছে, বাট যেভাবে ওর এখন টেরোরিজম শুনতেছি, তার ভাইটাই, একটু চিন্তা করেন। বলে না, ও তো কথা শুনে। ইউ আন্ডারস্ট্যান্ড? কথা শুনে মানুষকে নিয়ে আসে। কথা তো মঈনুদ্দিনও শুনতো, বিপদে তো সেভ করার মতো ব্রেন ছিল না। সো আপনি প্রফেশনালিজম আর ক্যারিয়ারিজম টু ডিফারেন্ট থিং, আপনাকে সেটাই চিন্তা করতে হবে, তাই না? প্রফেশনালিজম তো নাই।
ধন্যবাদ আমাকে ক্লিয়ার করে দেওয়ার জন্য একটি বিষয়, নাহলে আমি একটু ভুল ধারণা করতাম। No, military is still they have their pride. তবে জি আমাদের কিছু অ্যামেন্ডমেন্ট করলে, যেটা আমি রিসার্চ করেছি, জীবনে অভ্যুত্থানও হবে না, আর মিলিটারি তার গর্ব নিয়ে প্রফেশনাল মিলিটারি হবে। দে উইল বি রেডি টু ফাইট ব্যাক ফর দ্য সভারেন্টি, এবং প্রফেশনাল ডেমোক্রেসিও হবে। সেটা তো নাই, আমাদের কনস্টিটিউশনেই তো ভুল আছে। মিলিটারি আইনের বই তো সে ব্রিটিশ আমলের। এইগুলো তো ঠিক করে না তো কেউ। পাওয়ারে এসে হুমকি দামকি, এরে ধরে এরে মারো, মাপ নাই কিছু নাই। আর ভুল করলে মাপ টাপ করে সেভ দ্য নেশন। বিরোধী দলকে মেরে তামা বানিয়ে দেয়, আবার বিএনপিরাও যদি আসে একই যুদ্ধ করবে, সাফারা সাধারণ মানুষ। There has to be some change, and that will take place ইনশাআল্লাহ। জি ধন্যবাদ কর্নেল শহীদ, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমার হাতে বাকি যে টেপগুলো আছে সেগুলো নিয়ে গবেষণা চলছে। জি প্রায় 3 মাস কথা বলেছি, রাইট? আরো অনেক টেপ আছে, তো আমি এগুলো নিয়ে গবেষণা করছি। আমি এখন দিনরাত আপনার কণ্ঠ শুনি আর আপনার বন্ধুর কণ্ঠ শুনি। আমার কানে আমি কোনোদিন আমি কথা বেশি বলি, রাইট? এটার জন্যই, এবং আমাকে অনেকে ফোন করে যে স্যার আপনি দুটো পয়েন্ট কথা বলেন। হ্যাঁ, বাট আমাকে অনেকে ফোন করে বলেছে যে স্যার আপনি যে কথা বলেন, এত রাগ করে কথা বলেন, মানুষের সিম্পেথি চলে যায়, আপনার উপরে এত বড় টর্চার হয়েছে, কেঁদে কেঁদে করে। দেখো, কান্দার ব্যবসা আমার কাছে নাই। আমি সারা জীবন দিস ইজ মাই ভয়েস। আমি কোনো নাটক করতে জানি না। আমি একটা কথা বলি, এই যে মাননীয় প্রধানমন্ত্রী, মাননীয় আজকে বললাম, ঠিক আছে, তিনি সারা জীবন কান্নাকাটি করেন 14 আগস্ট আসলে না 15 আগস্ট আসলে। এবং আমি দেখেছি 2006-07 উনি যখন কাঁদতেন, আমি দেখেছি যারা টিভি দেখতেছে তাদেরকে কাঁদতে, চোখ দিয়ে পানি পড়েছে। আর এখন তারা কি করে জানেন? তাকে দেখলে আমি ওই ল্যাঙ্গুয়েজ আর বলতে চাই না। কান্নার ব্যবসা আমার কাছে নাই, বহুত হয়েছে। আপনাকে ধন্যবাদ জানাচ্ছি আজকের মতো। দর্শক, আপনারা যারা এই অনুষ্ঠানটি শুনলেন, এই অনুষ্ঠানটি দেখলেন, আপনাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। বুঝতেই পারছেন যে সেনা প্রধানের এই জাতীয় গোপন ফোনালাপ অতীতে কখনো কোনো দেশে বের হয়েছে কিনা আমরা জানি না। তবে এই ফোনালাপের মাধ্যমে বর্তমান বাংলাদেশের একটি স্পষ্ট চিত্র আমরা পেয়েছি। ক্ষমতার অন্দরমহলে বা উপরের মহলে কি হয়, কিভাবে হয়। তো আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাবো, আমার এই ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন, ফেসবুক চ্যানেলটি লাইক এবং ফলো করে সঙ্গে থাকুন। পরবর্তী পর্বগুলো আশা করি আরো উপভোগ্য হবে, আপনারা আরো অনেক কিছু জানতে পারবেন। এবং আমার মনে হয় যে সবকিছু থেকে বাংলাদেশের জনগণ, যারা নির্যাতিত, যারা নিপীড়িত, যারা গণতন্ত্র চান, যারা মত প্রকাশের স্বাধীনতা চান, যারা নিজেদের অধিকার ফিরে পেতে চান, তাদের জন্য অনেক কিছুই সিদ্ধান্ত নিতে সহায়ক হবে। দর্শক, ভালো থাকুন। আবারও ধন্যবাদ জানাচ্ছি। আসসালামু আলাইকুম।